আপনি ওল্ড টেস্টামেন্টের প্রাচীন পাতা ফুঁড়ে দুর্বাসাও নই, তবু আজ এখানে দাঁড়িয়ে এই রক্তগোধূলিতে অভিশাপ দিচ্ছি। আমাদের বুকের ভেতর যারা ভয়ানক কৃষ্ণপক্ষ দিয়েছিল সেটে, মগজের কোষে কোষে যারা পুঁতেছিল আমাদেরই আপনজনেরই লাশ, দগ্ধ রক্ত আপ্লুত, যারা গণহত্যা করেছে শহরে গ্রামে টিলায় নদীতে ক্ষেতে ও খামারে, আমি অভিশাপ দিচ্ছি নেকড়ের চেয়ে অধিক পশু সেই সব পশুদের। সুধীমণ্ডলী, স্বাধীনতার রক্তস্নাত মাস মার্চ। আগামীকাল 26শে মার্চ মহান স্বাধীনতা দিবস। সেই মাহেন্দ্র ক্ষণের পূর্ব দিনে আজ ভয়াল বিভীষিকাময় 25শে মার্চ গণহত্যা দিবস। 1971-এর এই দিনে মধ্যরাতে পশ্চিম পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালির স্বাধীনতার দাবিকে চিরতরে নিস্তব্ধ করে দেওয়ার দুরভিসন্ধিতে পূর্ব পাকিস্তানের, বাংলাদেশের নিরীহ, নিরস্ত্র, অসহায় সাধারণ ঘুমন্ত মানুষের উপর হায়নার হিংস্র পৈশাচিকতায় ঝাঁপিয়ে পড়ে অপারেশন সার্চলাইটের নামে গণহত্যা চালায়। সুধীমণ্ডলী, গণহত্যা দিবস পালন উপলক্ষে বাংলা একাডেমি আয়োজন করেছে শহীদদের জন্য দোয়া মাহফিল এবং একক বক্তৃতা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনারা একাডেমির শামসুর রহমান সেমিনার কক্ষে যারা উপস্থিত আছেন, আপনাদের প্রতি এবং সেই সঙ্গে অনলাইনে যারা আমাদের সঙ্গে যুক্ত আছেন কিংবা পরবর্তী সময়ে যুক্ত হবেন, আপনাদের সকলের প্রতি আমাদের শুভেচ্ছা, ধন্যবাদ, অভিনন্দন। সুধীমণ্ডলী, আমাদের আজকের অনুষ্ঠানে দোয়া পরিচালনা করবেন মাওলানা মোহাম্মদ মাহফুজ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, বাংলা একাডেমির সচিব জনাব মোহাম্মদ নায়েব আলী। অনুষ্ঠানে একক বক্তৃতা প্রদান করবেন রিসার্চ পার্সন হিসেবে বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। এবং সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সুযোগ্য মহাপরিচালক, জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা। আমি আজকের অনুষ্ঠানের শ্রদ্ধাভাজন সভাপতি, শ্রদ্ধেয় একক বক্তা এবং শুভেচ্ছা বক্তাকে, সচিব মহোদয়কে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। প্রতিমণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি আমাদের আমন্ত্রিত অতিথি বৃন্দ ইতিমধ্যে মঞ্চে আসন অলংকৃত করেছেন। আমরা শুরুতেই 1971-এর 25শে মার্চের কালো রাতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব, আমি অনুরোধ জানাচ্ছি আপনাদের প্রতি।
ধন্যবাদ। অনুগ্রহপূর্বক আসন গ্রহণ করুন। এখন দোয়া পরিচালনার জন্য মঞ্চে আসছেন মাওলানা মোহাম্মদ মাহফুজ। السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولي الذين آمنوا يخرجهم من الظلمات إلى النور والذين كفروا أولياؤهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون صدق الله العظيم. আল্লাহ তাআলা ইরশাদ করেন, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হল আল্লাহ তাআলা, আর আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসেন, বের করে নিয়ে আসেন। আর যারা কুফরি করে তাদের অভিভাবক হলো তাগুত, শয়তান। তারা আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে আসেন, বের করে নিয়ে আসেন। আর তারাই হবে জাহান্নামী, তারাই অনন্তকাল সেখানে বসবাস করবে। একবার সূরা ফাতিহা পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আমরা দরুদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليك. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الصلاة والسلام على خير خلقه محمد وآله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. আয় আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ, তুমি আমাদের মাহে রমজানের রোজাকে তুমি কবুল মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, 25শে মার্চ, আল্লাহ ইয়া রব্বুল আলামিন, পাকিস্তানি হানাদার বাহিনী, আয় আল্লাহ ইয়া রব্বুল আলামিন, রাত্রে ইয়া রব্বুল আলামিন গণহারে যারা আল্লাহ হত্যা করেছে মাওলা, ইয়া রব্বুল আলামিন যাদেরকে গণহারে হত্যা করেছে মাওলা, স্বাধীনকামী ইয়া রব্বুল আলামিন বাঙালি জাতিদের উপর, নিরস্ত্র জাতিদের উপর আল্লাহ গণহত্যা করেছে মাওলা। পাখির মতো গলিয়ে আল্লাহ তাদের হত্যা করেছে মাওলা। আয় আল্লাহ, তাদেরকে তুমি শাহাদাতে মর্যাদা তুমি দান করো। আয় আল্লাহ, প্রত্যেকে তুমি শাহাদাতে মর্যাদা তুমি দান করো মাওলা। ইয়া রব্বুল আলামিন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দাও। ইয়া রব্বুল আলামিন, তাদের কবরকে তুমি জান্নাতের বাগিচা বানিয়ে দাও। আয় আল্লাহ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আয় আল্লাহ, সপরিবারে আল্লাহ নিহিত হয়েছে মাওলা। আয় আল্লাহ, ওনাকে তুমি শাহাদাত মর্যাদা তুমি দান করেন। আয় আল্লাহ, ওনার কবর জান্নাতের বাগিচা বানিয়ে দেন। আয় আল্লাহ, ইয়া রব্বুল আলামিন, আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন,
জননেত্রী শেখ হাসিনা, ইয়া রব্বুল আলামিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওনাকে নেক হায়াত দারাজ করেন। আয় আল্লাহ, ইয়া রব্বুল আলামিন দক্ষতার সাথে বাংলাদেশ পরিচালনা করতে পারে সেই তৌফিক তুমি দান করেন। আয় আল্লাহ, ইয়া রব্বুল আলামিন বাংলা একাডেমির সভাপতি মহাপরিচালক, আয় আল্লাহ সচিব মহোদয়, পরিচালক বৃন্দ, আল্লাহ ইয়া রব্বুল আলামিন কর্মকর্তা কর্মচারী আল্লাহ যে যেখানে আছে আল্লাহ সকলকে তুমি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ সুস্থতার সাথে আল্লাহ অফিস করতে পারে সেই তৌফিক তুমি দান করেন। ইয়া রব্বুল আলামিন বাংলাদেশে আল্লাহ, ইয়া রব্বুল আলামিন যারা বাংলাদেশে আছে আল্লাহ, ইয়া রব্বুল আলামিন বাংলা তুমি শান্তি আল্লাহ দান করেন। আয় আল্লাহ বাংলাদেশ তুমি শান্তি তুমি দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন। আয় আল্লাহ মুক্তিযোদ্ধা আল্লাহ, আয় রব্বুল আলামিন মুক্তিযোদ্ধাদের কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাদের তুমি কবুল ও মঞ্জুর করে নেন। আয় আল্লাহ তাদের যারা মুক্তিযোদ্ধা বেঁচে আছে, আয়রা সকলকে আল্লাহ ইয়া রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত চলাফেরা করতে পারে সেই তৌফিক তুমি দান করেন। আয় আল্লাহ সুস্থতা জিন্দেগি তুমি দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি ওয়ান নাসি আজমাইন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। এখন স্বাগত ভাষণ দেবেন বাংলা একাডেমির সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব জনাব মোহাম্মদ নায়েব আলী। বিসমিল্লাহির রহমানির রহিম। গণহত্যা দিবস 2024 উপলক্ষে বাংলা একাডেমির কর্তৃক আয়োজিত আজকের এই দোয়া মাহফিল এবং আলোচনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বাংলা একাডেমির মহাপরিচালক, জাতিসত্তার কবি জনাব মোহাম্মদ নুরুল হুদা। আজকের অনুষ্ঠানের সম্মানিত একক বক্তা, বিশিষ্ট লেখক, গবেষক, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অফ কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। প্রিয় সহকর্মীবৃন্দ, সমবেত সুধীবৃন্দ এবং অনলাইনে সংযুক্ত সুধীজন, আপনাদের সকলকে বাংলা একাডেমির পক্ষ থেকে এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই গভীর শ্রদ্ধা নিবেদন করছি 1971 সালের 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যার শিকার সম্মানিত শহীদদের। তাদের জন্যই ইতিমধ্যে দোয়া হয়েছে, তারপরও ওই শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। স্রষ্টার কাছে দোয়া করছি আল্লাহ রাব্বুল ইজ্জত যেন তাদেরকে মাকামে মাহমুদ থেকে বেহেশতের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ অবস্থানে তাদেরকে নেন। সম্মানিত সুধী, আজকের এই অনুষ্ঠানে দাঁড়িয়ে আমার একটু কষ্টই লাগছে এই জন্য যে আসলে অনুষ্ঠানের যে ভাব গাম্ভীর্য, এখানে কষ্ট ছাড়া অন্য কিছু নেই। ব্যক্তিগতভাবে আপনারা জানেন আমি দু একটা অনুষ্ঠানে বলেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ছাত্র ছিলাম। পৃথিবীর বিভিন্ন দেশের ইতিহাস কম বেশি আমার পড়া হয়েছে, খুব বেশি পড়েছি বলবো না, দাবি করাটা যৌক্তিক হবে না, কম বেশি পড়েছি। কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং জেনোসাইড, যে গণহত্যা, এরকম পৈশাচিক হত্যাকাণ্ড, এটা পৃথিবীতে বিরল, অন্তত আমার খুব একটা জানা নেই। সম্মানিত সুধী, মুক্তিযুদ্ধটা বিরাট ঘটনামালার সারাংশ, আর স্বাধীনতা অর্জন সেই সারাংশের একেবারে পূর্ণ সারাংশ, যেটি আমরা পেয়েছি 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে। আমি এই জায়গায় দাঁড়িয়ে বেশি কথা বলবো না, তার কারণ আমি তো মুক্তিযুদ্ধ দেখিনি, জন্ম আমার হয়েছে কিন্তু আমি দেখিনি। আমি যদি পড়ে যে কথাগুলো বলতে যাব, সেগুলোর চেয়ে যিনি লিভিং লেজেন্ড, আজকের একক বক্তা, যিনি মুক্তিযুদ্ধ দেখেছেন, নিজে করেছেন, বিশিষ্ট লেখক, গবেষক, তার বাস্তব অভিজ্ঞতা এবং গবেষণালব্ধ জ্ঞান, এ দিয়ে যা বলবেন তা তা আমার চেয়ে অনেক উন্নত হবে, আপনাদেরকে অনেক বেশি স্যাটিসফাই করবে। এজন্যে
আমি আমার বক্তব্য একেবারেই সংক্ষেপে বলবো, যেহেতু স্বাগত বক্তাও বটে। জাতীয় পরিষদ এবং প্রাদেশিক পরিষদের নির্বাচনে হেরে যেয়ে পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী আসলে দিগ্বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। ওই যে বললাম, মুক্তিযুদ্ধে একটা বড় ঘটনামালার সারাংশ যেখান থেকে শুরু হয়েছিল শেষ পর্যন্ত প্রতিটি ধাপে 1948 থেকে যদি শুরু করেন, 1952 ভাষা আন্দোলন, 1954 যুক্তফ্রন্ট নির্বাচন, 1962 শিক্ষা আন্দোলন, 1966 ছয় দফা আন্দোলন, 1969 গণঅভ্যুত্থান এবং 1970 নির্বাচন, প্রতিটি পর্বেই সরব উপস্থিতি এবং পৃথিবীতে তুলনাহীন রাজনৈতিক নেতৃত্ব দান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। ফলশ্রুতিতে এমন একটা অবস্থায় এসেছিল যে অপারেশন সার্চলাইট না হলেও এদেশের মানুষ হয়তো আরো কিছুদিন পরে যে কোনো উপায়ে দেশের মানুষ স্বাধীন হতো। আর বঙ্গবন্ধু ধাপে ধাপে এদেশের মানুষকে স্বাধিকার এবং স্বাধীনতার দিকেই নিয়ে যাচ্ছিল। অপারেশন সার্চলাইট 25শে মার্চ করে বরং এটি আমার ধারণা ইতিহাসের ছাত্র হিসেবে একটু দ্রুত ত্বরান্বিত হয়েছে। যাই হোক, প্রেসিডেন্ট ইয়াহিয়া খান অপারেশন সার্চলাইট পরিকল্পনা বাস্তবায়নের সব পদক্ষেপ চূড়ান্ত করে গোপনে ঢাকা ত্যাগ করে করাচি চলে যান। সেনা অভিযানের শুরুতেই হানাদার বাহিনী বাঙালি জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার ধানমন্ডির বাসভবন থেকে গ্রেপ্তার করে। ইতিহাস থেকে একটা সত্য কথা বলছি, নির্যাস বলছি, এরকম কোন নেতাকে আমি দেখিনি ইতিহাসে যে প্রতিটি ঘটনার শেষে কি ঘটবে সেটা জানতে পারতো। অনলি ওয়ান পার্সন ইন দ্য ওয়ার্ল্ড, উনিই জানতেন যে এই ঘটনা, যে ঘটনা শুরু হয়েছে, এর শেষে কি ঘটতে যাচ্ছে। রেজাল্টটা উনি যেভাবে অনুধাবন করেছেন, পৃথিবীর ইতিহাসে কোন নেতা, আব্রাহাম লিঙ্কন থেকে শুরু করে কোন নেতা এইভাবে ঘটনার রেজাল্ট কি হবে জানতে পেরেছেন এবং সেই রেজাল্ট অনুযায়ী সিদ্ধান্ত দিয়েছেন আমার জানা নেই। উনি কিন্তু 32 নম্বরের বাড়িতে যখন ওনাকে গ্রেপ্তার করা হয়, সেই সময় কিন্তু উনি 25শে মার্চের রাত্রে এবং 26শে মার্চের শুরুতে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। 7ই মার্চ তো তার প্লটটা তৈরি হয়ে গেছিল রেসকোর্স ময়দানের বক্তব্যের মধ্য দিয়ে, তাই নয় কি? সম্মানিত সুধীমণ্ডলী, আমি এই অপারেশন সার্চলাইট বিষয়ে নিজের বক্তব্য না দিয়ে যুদ্ধাপরাধ, গণহত্যা ও বিচারের অন্বেষণ ডাক্তার এম এ হাসান এই তার লিখিত বইয়ের একটি স্টাঞ্জা শুধু পাঠ করছি। কোট: 25 মার্চ রাতে টানটান উত্তেজনার মধ্যে অপারেশন সার্চলাইট নামক বাঙালি নিধন ও গণহত্যা যজ্ঞের সূচনা ঘটে। আর তখন রাতের মদিরতা বা ওই রাতের বিশেষত্ব অনুভবের মতো মন ঢাকাবাসী বা দেশের কোনো সচেতন নাগরিকের ছিল বলে মনে হয় না। চারদিকে ছড়ানো ছিটানো ছিল অনতিক্রম্য ভীতি, সর্বগ্রাসী উত্তেজনা ও মেরুদণ্ড শীতল শীতল করা অশনের সংকেত। সেই সংকেতকে সত্য প্রমাণ করে রাত প্রায় 11:30টায় ঢাকার আকাশ ট্রেসার, বুলেট ও গোলার রঙিন আলোয় আলোকিত হয়ে ওঠে এবং মুহুর্মুহু কামান ও মোটরের সেলের সাই সাই শব্দের অনুগামী দ্রিম নিনাদে প্রকম্পিত হতে থাকে সমগ্র ভুবন। অন্তরাত্মা কাঁপানো সেই সব গোলার আঘাতে চূর্ণ বিচীর্ণ হলো নিরীহ জনগণের বাড়িঘর, বাজার, অফিস, আদালত, বিশ্ববিদ্যালয়ের হল সমূহ, এমনকি আমাদের নিষ্প্রাণ শহীদ মিনার। মেশিন গান ও স্বয়ংক্রিয় রাইফেলের অবিরাম গুলিবর্ষণে বিদীর্ণ হতে থাকলো নিরীহ পথচারী। প্রধান সড়কগুলোর আশেপাশের গৃহবাসী, বস্তি, বাজার, ফুটপাত, বিভিন্ন টার্মিনাল ও স্টেশনে আশ্রয়প্রার্থী জনগণ, পুলিশ, শিপইয়ার্ড, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিভিন্ন হল ও আবাসিক এলাকায় অবস্থানরত ছাত্র, শিক্ষক ও কর্মচারী। আনকোট। এটির ভিতরে কিন্তু সমস্ত কিছু এসে গেছে। সম্মানিত সুধীমণ্ডলী, আজকের অনুষ্ঠানের একক বক্তা আমি আগেই বলেছি, বিশিষ্ট লেখক, গবেষক, বীর মুক্তিযোদ্ধা কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক। উনি আমাদের বাংলাদেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত এবং রাষ্ট্রীয় এবং ভারতের পদ্মশ্রী খেতাব প্রাপ্ত, নিঃসন্দেহে আমাদের দেশের সর্বজন বিদিত একজন গুণীজন। উনি তার বক্তব্যে যা বলবেন নিশ্চয়ই আমাদের সবার জন্য সেটা জানার বিষয় হবে, মানার বিষয় হবে। আমি আপনাদের সবাইকে ধৈর্য ধরে আজকে তার বক্তব্য শোনার জন্য আমি সবাইকে অনুরোধ জানিয়ে আমার সংক্ষিপ্ত সূচনা বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক।
সুধীমণ্ডলী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমাদের আজকের অনুষ্ঠানের একক বক্তা, প্রথিতযশা, স্বনামধন্য মনীষা, কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক। তিনি এখন বক্তব্য রাখবেন, তবে তার আগে আমি এই গুণী মনীষী সম্পর্কে সংক্ষিপ্ত পরিচিতি আপনাদের সামনে তুলে ধরছি। লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক 1951 সালের 11ই এপ্রিল কুমিল্লায় জন্মগ্রহণ করেন। 1971 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীর একজন অফিসার হিসেবে 14 প্যারা ব্রিগেড শিয়ালকোটে অবস্থান করছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি পাকিস্তান সেনাবাহিনী ত্যাগ করে জম্মু কাশ্মীর সীমান্ত অতিক্রম করেন। তিনি পাকিস্তান সেনাবাহিনীর সৈন্য মোতায়েনের বিশদ বিবরণ ও যুদ্ধ পরিকল্পনা সহ অন্যান্য সংবেদনশীল সামরিক তথ্য সম্ভার সঙ্গে নিয়ে আসেন, যা ভারতীয় বাহিনীর নিকট হস্তান্তর করা হয়। এগুলো পশ্চিম রণাঙ্গনে সাক্কারগড় জম্মু সেক্টরে ভারতীয় সেনাবাহিনীর অপারেশনে বিজয়ে সহায়ক হয়েছিল। এই সাহসী কর্মকাণ্ডের জন্য পরবর্তীকালে তাকে সহ পরিবারের সদস্যদের কঠিন পরিণতি ভোগ করতে হয়েছিল। তিনি মুক্তিযুদ্ধকালীন 4 নম্বর সেক্টরে যুদ্ধ করেন এবং দ্বিতীয় গোলন্দাজ বাহিনীকে সংগঠিত করেন। স্বাধীনতা সংগ্রামে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তিনি বাংলাদেশ সরকার কর্তৃক বীর প্রতীক খেতাবে ভূষিত হন। তিনি ভারত, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য থেকে উচ্চতর প্রশিক্ষণ লাভ করেন এবং প্রশিক্ষণে কৃতিত্বের জন্য 2বার সেনা প্রধানের প্রশংসাপত্র লাভ করেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্র থেকে প্রশিক্ষক ব্যবস্থাপনা কোর্সে যোগ্যতা অর্জন করেন। তাছাড়া তিনি সেনা সদর, আর্টিলারি রেজিমেন্ট ও আর্টিলারি স্কুলের প্রধান প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার রচিত মুক্তিযুদ্ধ বিষয়ক 65টি পুস্তক ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তার লেখা বিপুল সংখ্যক বাংলা ও ইংরেজি ভাষায় প্রবন্ধ সংবাদপত্র সাময়িকীতে প্রকাশিত হয়েছে। তার নাম ইন্টারন্যাশনাল হুজ হু এর প্রফেশনাল লিস্টে অন্তর্ভুক্ত রয়েছে। তিনি 2013 সালে সেরা টেলিভিশন ডকুমেন্টারি পুরস্কার অর্জন করেন। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতীয় শহীদ সৈনিকদের প্রত্যেককে শহীদ সম্মাননা প্রদান এবং তাদের উত্তরাধিকারীদের জন্য মুজিব বৃত্তি প্রদান প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব তাকে দেওয়া হয়, যার মূল পরিকল্পনাকারী তিনি ছিলেন। তিনি বিদেশি নাগরিকদের ফ্রেন্ডস অব বাংলাদেশ সম্মাননা প্রদান কমিটি ও শহীদ বুদ্ধিজীবীদের তালিকা প্রণয়ন ও প্রকাশ কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন। তিনি ভারতের মাটিতে বহু মুক্তিযোদ্ধার অবহেলিত কবর চিহ্নিতকরণ ও তাদের দেহাবশেষ বাংলাদেশে আনার বিষয়ে ভারত এবং বাংলাদেশ কর্তৃপক্ষ কর্তৃক নিযুক্ত দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস প্রকল্পের প্রকল্প পরিচালক ও নির্বাহী সম্পাদক। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ইতিহাস 1948 থেকে 2013 পঞ্চম খণ্ড এবং মুক্তিযুদ্ধের সামরিক অভিযান সপ্তম খণ্ড সম্পাদনা ও রচনার দায়িত্ব পালন করেন। তিনি বহির্বিশ্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউটে, এখানে অনেক নাম আছে, আমি কয়েকটি বলছি, যেমন ইন্ডিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, মেরিল্যান্ড প্রভৃতি জায়গা এবং বিশ্ববিদ্যালয়ে তিনি লেকচার দিয়েছেন এবং পাঠদান করেছেন। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এবং মুক্তিযুদ্ধ ভিত্তিক গবেষণা, প্রকাশনা ও শিক্ষা অবদানের জন্য 2013 সালে তিনি বাংলাদেশের সর্বোচ্চ অসামরিক খেতাব স্বাধীনতা পুরস্কার লাভ করেন। 2021 সালে তিনি ভারত সরকার কর্তৃক রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী খেতাবে ভূষিত হন। আমি মহোদয়কে এখন তার মূল্যবান বক্তব্য উপস্থাপনের জন্য সামনে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত সভাপতি, মহাপরিচালক, কবি মোহাম্মদ নুরুল হুদা, জাতিসত্তার কবি, সম্মানিত সচিব মহোদয়, আমার সামনে উপবিষ্ট ভাই বোনেরা, সবাইকে প্রীতি শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। এই এলাকাতে যখন আসি তখন আমার জুতা পরে আসতে কষ্ট হয়, কারণ আমি রক্তের ছাপ এবং লাশ দেখতে পারি। বিশ্বের ইতিহাসে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এত গণহত্যা হয়নি, এত ছাত্র ছাত্রী হত্যা হয়নি, শিক্ষক হত্যা হয়নি। আর আমরা অনেক অংশে ইতিহাসকে নির্বাক করে দিয়েছি। এই বিশ্ববিদ্যালয়ের যত ছাত্র অত্যাচারিত শহীদ হয়েছে, কোনো শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্বের এত ছাত্র শহীদ হয়নি, অত্যাচারিত হয়নি। তাদের নামে কোনো প্রতিষ্ঠান নাই। আমি চেষ্টা করেছি 3টা বই লেখার জন্য। সে 3টা বই আমি
আমাদের ডিজি মহোদয় এবং সচিব মহোদয়কে এখনই দিব। কারণ অনেক অংশে ইতিহাস নির্বাক হয়ে যায়, তাদেরকে সবাই করে তুলতে হবে। এই তিনজন বীর মুক্তিযোদ্ধা এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের নাম কেউ জানে না, একটা হল হয়নি, স্মরণ করা কিছুই হয়নি। আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে কর্তৃপক্ষকে বিশ্ববিদ্যালয় অনুরোধ করব, চলুন আমরা ইতিহাসের মুখোমুখি হই, তাদেরকে সম্মান করি। 1 নম্বর, আশ্চর্য হবেন, বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। আমার মনে হয় শহীদদের মধ্যে তাকে 1 নম্বর বলে অতিরঞ্জিত হবে না। চাঁপাইনবাবগঞ্জের শেষ যুদ্ধে সম্মুখ সমরে যে সাহসিকতা দেখিয়েছিলেন, এটা তুলনা হয়নি। আরেকজন শহীদ আফতাব কাদের বীরুত্তম, বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ইংলিশ ডিপার্টমেন্টের। মহালছড়ি যুদ্ধে সে তার মুক্তিযোদ্ধাদের নিয়ে মিজোদের লাল লাঙ্গার ব্রিগেডকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন। তার বুকে অজস্র গুলি ছিল। 3 নম্বর, আশফাকুস সামাদ, স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। তিনি রায়গঞ্জ যুদ্ধে বিজয় অর্জন করেছিলেন। তিনজনই 3টা যুদ্ধে বিজয় অর্জন করেছিলেন, একটা যুদ্ধ ভারতীয় বাহিনী ছিল না। এবং তাদেরকে কি স্মরণ করা প্রয়োজন নাই নাকি বিবেচনা করবেন। অনেক অংশে ইতিহাস নির্বাক। অন্ধবিশ্বাস পাকিস্তানদের মধ্যে জন্তু পয়দা করেছিল। সেই জন্তু কুড়ে কুড়ে খাচ্ছিল বাংলার সমাজ জাতিকে দীর্ঘ 23 বছর ধরে। 47-এ আমরা একটা দেশ হাসিল করলাম। জিন্না সাহেব কথা দিয়েছিলেন, আমি তোমাদেরকে গণতন্ত্র দিব, সমান অধিকার দিব, সমৃদ্ধি দিব। তাই বাংলার মানুষ স্লোগান দিয়েছিল, করেঙ্গে ইয়া মরেঙ্গে, লাড়কে লেঙ্গে পাকিস্তান। ইতিহাস বিকৃত করার চেষ্টা করে লাভ নাই। আপনার বাবা, আমার বাবা, আপনার দাদা, আমার দাদা, বঙ্গবন্ধু শেখ মুজিব সবাই পাকিস্তানের জন্য সংগ্রাম করেছে। পাকিস্তান হাসিল হতো না বাংলার সমাজ না দাঁড়ালে। মনে রাখবেন, বেলুচরা পাকিস্তানে ভোট দেয় নাই, পাঠানরা দেয় নাই, সিন্ধিরা দেয় নাই। সিন্ধিরা দিয়েছিল মাত্র 3% মেজরিটি, যেটা 47-এর 14 আগস্ট আগে তার মেজরিটি হারিয়েছিল। পাঞ্জাবও দেয় নাই, কেউ দেয় নাই পাকিস্তানের জন্য। দিয়েছিল কারা? শুধু বাঙালিরা, 80% মেজরিটি। জিন্না সাহেব আমাদের বুকে পা দিয়ে পাকিস্তান হাসিল করে ফেললো। কিন্তু কিভাবে? 23 বছর জিন্নার পাকিস্তান আমাদের জন্য কবরস্থান হয়ে গেল। সেই গল্প শুনবেন না? অজস্র অপরাধ করেছেন তিনি। নিজে বলপুরো ক্ষমতা নিয়ে নিয়েছেন, রাষ্ট্রপতি, গভর্নর জেনারেল, প্রধানমন্ত্রী করেছেন নন ইলেক্টেড লিয়াকত আলী খানকে, উর্দু স্পিকিং। একটা ক্যাবিনেট করেছিলেন 28 জনের, একটা বাঙালিকে নেননি। পরে অনেক অনুরোধ করার পরে 2জন বাঙালিকে নিয়েছিলেন, ফজলুর রহমান আর প্রেম হরি বর্মন, আর কাউকে নেননি। রাজধানী আশা করেছিলাম হবে ঢাকা, 400 বছরের ঐতিহ্যবাহী রাজধানী, সবচেয়ে জনগণের শহর। তিনি বললেন, নো, আমার মাতৃভূমি করাচি হবে রাজধানী, মেছুয়াদের শহর, মাছের ব্যবসার শহর। সেটাও তিনি করলেন। একটা ক্যাবিনেট ফর্ম করলেন 28 জনের, একটা বাঙালিকে নিলেন না। আমি কল্প কাহিনী বলি না, আমার জীবনের অনেক সময় পাকিস্তানে পার করেছি। আমি উর্দুতে কথা বলতাম, উর্দুতে কবিতা পড়তাম, আমার কাছে কিছু গোপন নাই। অনেক অনুরোধ করার পরে 2টো বাঙালিকে নিয়েছিল। যাই হোক, জিন্না সাহেব তারপরে কি করলেন? তিনি পার্লামেন্ট সেশন ডাকলেন, অবৈধভাবে পার্লামেন্টের স্পিকারও হয়ে গেলেন।
সেই পার্লামেন্টে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়ার জনপ্রিয় নেতা ধীরেন দত্ত দাঁড়িয়ে বলেছিলেন, মিস্টার চেয়ারম্যান অফ দ্য পার্লামেন্ট, স্পিকার বলেননি, চেয়ারম্যান বলেছিলেন, আমি রাষ্ট্রভাষা, ব্যবহারিক ভাষা লিঙ্গা ফ্র্যাঙ্কা নিয়ে আলাপ করতে চাই। জিন্নাহ সাহেব বললেন, সময় দিলাম 30 মিনিট। 25 তারিখে ধীরেন দত্ত প্রচন্ড সুন্দর ভাষণ দিয়েছিলেন। বেচারা উর্দু পারতেন না, ইংলিশে দিয়েছিলেন। বারবার পড়েছি আমি। বলেছিলেন, আমরা সবাই পাকিস্তানের জন্য একত্রে সংগ্রাম করেছি। সংগ্রাম করতে করতে আমরা একে অপরের ভাই হয়ে গেছি। আপনারা আমাদের ভাই হন। ভাই দাবি করছে উর্দু হবে রাষ্ট্রভাষা, নিয়মে হয় না, কিন্তু ভাইয়ের দাবি রক্তের দাবি। তো নিয়মের থেকে বড় হয় বাংলার মানুষ, আমরা মানিয়ে নিব তাদেরকে, উর্দু হবে রাষ্ট্রভাষা। কিন্তু একটা বিষয় আছে, আপনার হতদরিদ্র ভাইরা পুরো পাকিস্তানে আছে, তারাই তো পাকিস্তান এনেছে। তাদের ছাড়া পাকিস্তান আসতো না। তারা কোনো ভাষা জানে না বাংলা ছাড়া, উর্দু, ফরাসি, তামিল, হিন্দি কিছুই জানে না। তাই উর্দুর পাশে বাংলাকে একটা স্থান দিন। জিন্নাহ সাহেব বললেন, আমি ভোটে দিলাম। লজ্জার সঙ্গে দুঃখের সঙ্গে বলতে চাই, 77 মেম্বার্স ছিল পার্লামেন্টে, মাত্র 2 জন ভোট দিয়েছিল বাংলার পক্ষে। প্রেম হরি বর্মন, ধীরেন দত্তর কেউ দেননি। কি লজ্জার কথা। ধীরেন দত্ত পার্লামেন্টে বের হয়ে যাচ্ছেন, এত অপমানিত হয়েছিলেন তিনি। প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান চিৎকার করে বলেছেন, মিস্টার দত্ত, আমি আপনার কথার মধ্যে বিচ্ছিন্নবাদের সুর শুনতে পেয়েছি। সেই যে বিচ্ছিন্নবাদী হলাম, আর আমরা পাকিস্তানে হতে পারলাম না। আমাদের ওয়াতানে পাকিস্তান, আমাদের প্রিয় পাকিস্তান ধ্বংস হয়ে যাচ্ছে। জিন্নাহ সাহেব ঢাকায় আসলেন কবে? 19 ফেব্রুয়ারি 1948 সনে। 21 মার্চে, এবং 19 মার্চ, 21 মার্চে রমনা রেসকোর্স ময়দানে, 24 মার্চে চিৎকার করে কার্জন হলে বলেছিলেন, উর্দু and উর্দু and উর্দু shall be the state language of পাকিস্তান। সবাই স্তম্ভিত। কয়েকজন ছাত্র চিৎকার করছিল, নো নো নো, আমরা উর্দু চাই না, আমরা বাংলা চাই। কারা তারা? 3-4 নাম পাওয়া যাচ্ছে। বরিশালের ছাত্রনেতা ফজলুল করিম হারিয়ে গেছেন। ঢাকার ছাত্রনেতা আবুল হাসেম, তিনি হারিয়ে গেছেন। গোপালগঞ্জের ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান, তিনি হারাননি, জাতির পিতা হয়েছেন। পাকিস্তানি গোয়েন্দার একবার আমাকে বলেছিল, যেই ছেলেটা সবচেয়ে লম্বা, সবচেয়ে বাজখাই গলা, সবচেয়ে বেশি চিৎকার করে জাতির জনকে অপমান করছিল, তার নাম ছিল শেখ মুজিবুর রহমান। ফলাফল, পাকিস্তানের 23 বছরে বঙ্গবন্ধু জেলে ছিলেন 11 বছর 4 মাস 22 দিন হাজতি ছাড়া। সেটা হলে 13 বছর হয়ে যায়। জিন্নাহ সাহেব মারা গেলেন 11 সেপ্টেম্বর 1948 সন। ভয়ঙ্কর তথ্য দিচ্ছি, তিনি মারা যাননি, তাকে হত্যা করা হয়েছিল, প্রমাণ আছে। প্রধানমন্ত্রী ক্ষমতাবান লিয়াকত আলী খান ষড়যন্ত্রের মধ্যে ছিলেন, তাকেও গুলি করে হত্যা করা হলো 16 অক্টোবর 1951 সনে গর্ডন কলেজ গ্রাউন্ডে। তারপরে আমরা দেখলাম পাকিস্তান অস্থিরতা চলে আসছে সমাজে। এরপরে 21 ফেব্রুয়ারি, ছাত্রদের জিজ্ঞেস করি, কে মারলো আমার ভাইকে 21 ফেব্রুয়ারি? ছাত্ররা বলে, ঢাকার পুলিশ মেরেছে 21 ফেব্রুয়ারি। আমি বলি, নো, এটা মিথ্যা কথা। আমি পাকিস্তানে অনেক তথ্য জানি, তাই তাদের তথ্য বলতে এসেছি। তথ্যটা ব্যবহার করি, তাদের কালচার না ব্যবহার করি, তাই না? ঘটনা হয়ে গেছিল কিন্তু 19 তারিখে। ধৈর্য ধরে শুনুন। 19 তারিখে সকাল 11টার সময় বর্তমান সচিবালয়ে, জনপ্রশাসন মন্ত্রণালয়, যেখানে দোতলাতে বসতেন চিফ সেক্রেটারি আজিজ আহমেদ পাঞ্জাবি, আর নুরুল আমিন সাহেব বাঙালি, নান্দাইল ময়মনসিংহের নেতা, কিন্তু পাকিস্তান ভালোবাসেন। গোয়েন্দারা বসলেন একটা মিটিং এ, গোয়েন্দার উপস্থাপন করছেন, ঢাকার ছাত্ররা 21 ফেব্রুয়ারি 8ই ফাল্গুন মার্চ করে যাবে। কোথার থেকে? বিশ্ববিদ্যালয় থেকে। সেটা কোন জায়গা? বর্তমান মেডিকেল কলেজের উল্টা সাইডটা, সেখানে ছিল। সেখান থেকে যাবে, কোথায় যাবে? পার্লামেন্ট বিল্ডিং এ। সেটা কোথায়? বর্তমান জগন্নাথ হলের অক্টোবর হল, যেই হলটা ভেঙে অনেক ছাত্র মারা গেছে। আমরা বলেছি টার্নিং এর সময় এখানে আমরা ব্লক করে দিব পুলিশদের দিয়ে, 144 দিয়ে দিব। এখন যেখানে শহীদ মিনার, তখন ছিল মেডিকেল কলেজের হোস্টেল, রাস্তাটা আরো চিপা ছিল, আমরা ছোটবেলা দেখেছি। যাই হোক,
তখন কি হবে? 144 ভাঙলে অজস্র গুলি করবে পুলিশ, বহু ছাত্র মারা যাবে। কেন? বাঙালি ভীরু কাপুরুষ জাতি, লাশ পড়ে থাকবে রাস্তার মধ্যে, বাঙালি ভয় পেয়ে যাবে, আর তারা আন্দোলন করবে না। এনাফ ইজ এনাফ। 1 নম্বর, পবিত্র ভাষা উর্দুকে তারা বারবার অপমান করছে, ঢাকা, চিটাগং সব জায়গাতে, এবং জাতির পিতাকে কার্জন হল অপমান করেছে, প্রতিশোধ নিতে হবে। আলোচনা এগিয়ে গেল। 144 ভাঙলে পুলিশ গুলি করে না, লাঠিচার্জ করে, টেপ লাগিয়ে দেয়, আর তারপরে কি করে? কাঁদুনে গ্যাস দেয়। তখন তো ছাত্র মারা যাবে না, এত লাশ কোথায় পাবেন আপনি? তখন আলোচনা এগিয়ে গেল। গোয়েন্দারা বললেন সব পরিকল্পনা সেট আছে। সিলেটের এসপি, নাম তার ক্যাপ্টেন মাসুদ মাহমুদ, ডেপুটেশন এসেছে পাঞ্জাব থেকে, পাঞ্জাবি অফিসার এবং গোয়েন্দার প্রশিক্ষণ প্রাপ্ত, তাকে সিলেট এনেছে, ঢাকায় আসে নাই। 20 তারিখে ঢাকায় নিয়ে আসেন, সে সব জানে কি করতে হবে। এবং পুলিশের ব্যাপারটা আমরা সেটেল করে দিচ্ছি। তখন 200 পাঞ্জাব পুলিশের সদস্য ছিল বর্তমান পিলখানাতে। পিলখানাতে তখন কয়েকটা গোষ্ঠী ছিল। একটা ছিল পাঞ্জাব পুলিশের সদস্যরা, যারা ওয়েস্ট বেঙ্গল, বিহার, উড়িষ্যা থেকে এখানে এসছে। আরেকটা ছিল ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল সংগঠিত হচ্ছে। একটা ছিল কিছু সঙ্গে দ্বিতীয় মহাযুদ্ধের সৈনিক। 200 পাঞ্জাব পুলিশ সদস্য ছিল 2টা ব্যারাকে। মাসুদ মাহমুদ সকালে 7টার সময় গেলেন ওখানে, গিয়ে তিনি 2টা ট্রাকে করে 40 জন পাঞ্জাব পুলিশ নিয়ে আসলেন, ওয়্যারলেস সেট 2টা, এবং সবাই আর্মস অ্যামুনিশন নিয়ে নিয়ে আসলেন। কোথায়? বর্তমান অ্যানেক্স বিল্ডিংটা আমাদের সামনে। অ্যানেক্স বিল্ডিং এর আরো দূরে, অ্যানেক্স বিল্ডিং তখন ছিল না, একটা বিল্ডিং ছিল, এই বিল্ডিংটা, কার যেটা ছিল বর্ধমান হাউস, আর কোনো বিল্ডিং ছিল না। সেইখানে তিনি লাইন করালেন সবাইকে। তারা সবাই মাসুদ মাহমুদ চিনে। ইতিমধ্যে ছাত্ররা 144 দেওয়া হয়েছে, ছাত্ররা 144 ভেঙেছে, কাঁদুনে গ্যাস হচ্ছে, গুলি হচ্ছে না, লাঠিচার্জ হচ্ছে, ছোটাছুটি হচ্ছে। তখন মাসুদ মাহমুদ বলল, পাঞ্জাব পুলিশ ফায়ার ওপেন করো, শুট টু কিল, গুলি করে মেরে ফেললো সবাইকে। আমি সত্য কথা বলি, দেখবেন 144 ভাঙলে, আমি সব পুলিশ রেগুলেশন পড়েছি পাকিস্তান এবং এখানে, 144 ভাঙলে গুলি করতে পারেন যদি 1 নম্বর পুলিশ নিহত হচ্ছে, 2 নম্বর অস্ত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে, এছাড়া কিছু না। 144 ভাঙলে তাও নিয়ম আছে, হাঁটুর উপরে গুলি করা যাবে না। সালাম বাক্কার, শফিউজ্জাব্বার সবাইকে পোস্টমর্টম রিপোর্ট দেখতে পারেন, গলায়, মাথায়, বুকে গুলি আছে। কি প্রমাণ দিবেন আপনারা? তারপরে কি হলো? সবাই পড়ে গেল। মাসুদ মাহমুদ বলল, পাঞ্জাব পুলিশ ওয়েল ডান, গো ব্যাক টু পিলখানা, নো টক। কেউ কোনো কথা বললো না। সঙ্গে সঙ্গে ফর্ম ফিল আপ করে সাইন করলেন, লিখে দিলেন মাসুদ মাহমুদ, আই ক্যাপ্টেন মাসুদ মাহমুদ রিকোয়েস্টেড দ্য ম্যাজিস্ট্রেট টু অথরাইজ মি টু ওপেন ফায়ার। আমার পুলিশ সদস্যকে তারা মেরে ফেলছে, হত্যা করছে, আহত হচ্ছে, তারা রাইফেল ছিনিয়ে নিয়েছে। সব মিথ্যা কথা। ম্যাজিস্ট্রেট MM কোরাইশি পাশে দাঁড়িয়ে আছেন, সে সাইন করে বললেন, আই অ্যাপ্রুভ দ্য ফায়ারিং। দৌড়িয়ে নিয়ে গেলেন, এটা কোথায়? সচিবালয়। আজিজ আহমেদ পাঞ্জাব নেট কাট করছে, সে সাইন করে দিল, বলল কি, ইয়েস, আই অর্ডার ফর দ্য ফায়ারিং, আই অ্যাপ্রুভড দ্য কেস অফ ফায়ারিং। নিয়ে গেল হাইকোর্টে, জজ সাহেব একটা জুডিশিয়াল ইনকোয়ারির নাম করে দিয়ে লেজিটিমেট করে দিল। মনে রাখবেন, মাসুদ মাহমুদকে আমি ফলো করেছি সারা জীবন। পরবর্তীতে তাকে অ্যাডিশনাল IG করা হয়েছিল, সেনাবাহিনী ফেরত যায়নি। কোন রেঞ্জের? লাহোর রেঞ্জের, সবচেয়ে ইম্পর্টেন্ট রেঞ্জ। কাসুরি মার্ডার কেস, জুলফিকার আলী ভুট্টো, ফাঁসি দেওয়া হলো কে? জেনারেল জিয়াউল হক। এবং আমি ফাইন্ড আউট করেছি, জিয়াউল হক এবং মাসুদ মাহমুদ ব্যাচমেট ছিল, বেস্ট ফ্রেন্ডস। মাসুদ মাহমুদকে দিয়ে ইনকোয়ারি করেছিল কাসুরি মার্ডার কেসের, ভুট্টো সাহেবকে ফাঁসি দিয়েছিল। তাহলে বেইমান বেইমানি থাকে। এরপরে ঘটনা অন্যদিকে চলে গেল। তারা মনে করলো বাঙালি জাতি আর দাঁড়াতে পারবে না, দাঁড়িয়ে গেল আবার যুক্ত ফ্রন্টের নির্বাচনে। বাংলার জ্ঞানী এবং ত্যাগী নেতা শেরে বাংলা AK ফজলুল হক, হুসেন শহীদ সরওয়ার্দী, আব্দুল হামিদ খান ভাসানী একত্রে যুক্ত ফ্রন্ট গঠন করলেন। যুক্ত ফ্রন্টের বিশাল বিজয় হলো।
237 সিটসের মধ্যে পেলেন 228। শেরে বাংলা হবেন মুখ্যমন্ত্রী। প্রথমবারের মতো তরুণ একজন নেতাকে করা হবে কে সে? শেখ মুজিব। মন্ত্রী হলেন পূর্ণমন্ত্রী। কিন্তু পাকিস্তানিরা বলল এই সরকার আমরা গ্রহণ করব না, কারণ এই সরকারের একজন নেতা আছেন চিফ মিনিস্টার। সে কে? ফজলুল হক। 1940 সনে লাহোর প্রস্তাবে সে 3টা দেশের কথা বলেছিলেন, পশ্চিমে একটা দেশ, পূর্বে একটা দেশ, বাকিটা ভারতবর্ষ। এবং এই সরকারের তরুণ একজন মন্ত্রী আছেন, জাতির জনককে প্রচন্ড অপমান করেছে। কি করতে হবে? একটা রায়েট বাঁধিয়ে দেওয়া। তাই 25শে অক্টোবর রায়েট বাঁধিয়ে দেওয়া হলো। 25শে অক্টোবর সকালে আদমজি জুট মিল এবং কর্ণফুলী পেপার মিলে রায়েট বেঁধে গেল। 11টার সময় ক্যাবিনেট সোয়ারিং ইন করলো। বহু মানুষ মারা গেছিল। নবাব শের মোহাম্মদ খান, হোম মিনিস্টার, করাচির পার্লামেন্টে বললেন ফজলুল হক বেঈমান এবং গাদ্দার। পুরো পাকিস্তানের মধ্যে সে আগুন লাগিয়ে দিয়েছে। কি করা যাবে? ক্যাবিনেটকে ঢাকা নিয়ে আসো করাচিতে। ক্যাবিনেট গেল ওখানে। নবাব গুরমানি বললেন ফজলুল হক তুমি পরিকল্পিতভাবে রায়েট লাগাচ্ছ, তুমি পাকিস্তান ধ্বংস করতে চাচ্ছ, তোমাদেরকে বরখাস্ত করা হলো। পুরো ক্যাবিনেট বরখাস্ত করা হলো, ঢাকায় পাঠিয়ে দেওয়া হলো, এয়ারপোর্ট থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো জেলখানায়। বঙ্গবন্ধু তার 7ই মার্চের ভাষণে বলেছিলেন আমরা ক্ষমতা পেয়েও ক্ষমতা বুঝতে পারিনি। সেটা যুক্তফ্রন্টে কথায় বলেছিলেন। তারপরে আমরা দেখলাম একজন ব্যক্তি চলে আসলেন পুরো পাকিস্তানে, যিনি এসে এয়ারপোর্টে বললেন প্রয়োজনে আমি 10,000 মানুষকে হত্যা করব, আমার শাসন কার্যে আমার মতো পরিচালনা করব। তিনি কে? জেনারেল ইস্কান্দার মির্জা, রিটায়ার্ড জেনারেল। তিনি 1 বছর এই দেশ শাসন করেছিলেন, অনেক অত্যাচার করেছিলেন। গেছিলাম মুর্শিদাবাদে একটা গবেষণার কাজে, একটা তথ্য পেলাম, জানাতে হবে। ইস্কান্দার মির্জা ছিলেন প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের 6ম পুরুষ। মনে রাখবেন, বেঈমান বেঈমানি থাকে। মির্জা সাহেব করাচিতে বড় বড় শরাবের পার্টি দিতেন। একজন দুশ্চরিত্র ব্যক্তি ছিলেন তিনি। আমার মারা আছেন, কষ্ট নিয়ে না, ইতিহাসের কথা বলবো। একদিন এক পার্টিতে তার সঙ্গে দেখা হলো 2জন মহিলার। একজন মহিলা আরেকজনকে নিয়ে এসছে। 1 নম্বর মহিলা নুসরত ভুট্টো, পার্টি গার্ল, ভুট্টো সাহেবের স্ত্রী। ওনার সঙ্গে এক অনন্য সাধারণ সুন্দরী মহিলা। মির্জা সাহেব পরিচয় করা দিলেন। মির্জা সাহেব মহিলাকে দেখে তার হার্ট থ্রব হয়ে গেল। তিনি বললেন আপনি এত সুন্দরী মহিলা আমার শরাবের পার্টিতে আগে আসেননি কেন? মহিলা বললেন স্যার কেমন করে আসবো, আমি তো পাকিস্তান নাগরিক না। কোন দেশের নাগরিক আপনি? আমি ইরানি নাগরিক। এখানে কেন এসছেন? আমার স্বামী কর্নেল সাহেব ইরানি দূতাবাসের সামরিক সচিব, একজন থাকে না। মির্জা সাহেব মহিলাকে খুব পছন্দ হলো। আবার দেখা হলো, কাছে গিয়ে বললেন আপনি এত সুন্দরী আধুনিক মহিলা, আপনি কি দেখে আমার কষ্ট হচ্ছে। কেন কষ্ট স্যার? না, আপনি তো কোনো ফিউচার নাই, কষ্ট। মনে রাখ মির্জা সাহেব 1 স্ত্রী 4 সন্তান ছিল, কিন্তু পাকিস্তানি, অসুবিধা নাই। মহিলা বললেন অসুবিধাটা কোথায়? আপনার কোনো ভবিষ্যৎ নাই। কর্নেল সাহেব আছেন, রিটায়ার করবেন, করাচিতে গিয়ে ডিওএইচএস থাকবেন, জীবন শেষ। তাহলে কিভাবে আমি সামনে আগাতে পারবো? আপনি আমার মুরব্বি, আমাকে বলে দেন। প্রতিরক্ষা মন্ত্রী তিনি। তখন বললেন স্বামীকে তালাক দিয়ে দেন, আমাকে বিবাহ করুন। বাকি আমি কিন্তু ক্ষমতাবান প্রতিরক্ষা মন্ত্রী, সশস্ত্র বাহিনী আমার সঙ্গে, আমি একটা কু করব, ক্ষমতা দখল করব, চৌধুরী মোহাম্মদ আলীকে সরিয়ে দেব প্রধানমন্ত্রীকে, এবং আমি হব রাষ্ট্রপতি। আপনি আমার সঙ্গে প্যালেসে থাকবেন, সারা বিশ্বে ঘুরে বেড়াবেন, প্রোটোকল পাবেন, কত সুন্দর জীবন হবে। মহিলা বলল ভেরি গুড আইডিয়া। বাসায় গিয়ে স্বামীকে তালাক করে দিলেন। আমি কল্পকাহিনী বলি না। মহিলাকে বিবাহ করলেন। এখন শুরু হলো প্রাসাদ ষড়যন্ত্র, স্টোরি অফ হেলেন অফ ট্রয় এগেইন। আবার চলে 2000 বছর পর, 2500 বছর পরে। গোপনে গেলেন প্রধান সেনাপতি আইয়ুব খানের কাছে। আইয়ুব, তুমি আর আমি ভাই ভাই,
আমি জেনারেল ইস্কান্দার মির্জা, রিটায়ার্ড জেনারেল, তুমি সার্ভিং জেনারেল, একটা কু করে দাও, আমি হব রাষ্ট্রপতি, তুমি হবে প্রধান সামরিক আইন প্রশাসক এবং প্রধানমন্ত্রী। আইয়ুব খান তো ভাব দেখাতো সে খুব লয়াল। স্যার, আপনি যেখানে আমি সেখানে কি করতে হবে? প্রাসাদ ঘেরাও করো, নাহিদ মির্জা গ্রেফতার করো, লন্ডনে প্লেনে পাঠিয়ে দাও। আইয়ুব খান কু করে দিল। মির্জা সাহেব চলে আসলেন প্রাসাদে, মহিলাকে নিয়ে আসলেন। যাই হোক, এরপরে আইয়ুব খান খেলা শুরু করে দিল। মাত্র 19 দিন তিনি ছিলেন ক্ষমতাতে, তারপরে আইয়ুব খান তাকে ধাক্কে ফেলে দিল। এই হলো পাকিস্তান, আমার ওয়াতানে পাকিস্তান। 4 বছর পরে ঢাকার ছাত্ররা, তারাই কিন্তু মাউথপিস, তারাই অগ্রজ সৈনিক, আমার মুক্তিযুদ্ধের সর্বপ্রথম সৈনিক আমি বলে তাদেরকে। তারাই শিক্ষা নীতি সংকট আন্দোলন শুরু করলো। আন্দোলন হয়ে গেল গণতন্ত্র আন্দোলন। আইয়ুব খান কি করলেন? তিনি দেখলেন যে একটা নির্বাচন দিতে হয়, নির্বাচন দিলেন। ফাতেমা জিন্নাহ দাঁড়ালেন তার পক্ষে। এখানে মনে রাখবেন, ফাতেমা জিন্নাহর নাম কোনো পাকিস্তানিরা দেয় নাই। লাহোরে মিটিং এর মধ্যে সবাই চাচ্ছিল খাজা নাজিমুদ্দিন, ঢাকা নবাব পরিবারে, সে হবে রাষ্ট্রপতি, আইয়ুব খানের বিরুদ্ধে ইলেকশন করবে। বঙ্গবন্ধু একমাত্র লোক বলেছিলেন নো, খাজা নাজিমুদ্দিনের চরিত্র স্খলন আছে, তিনি মিথ্যা কথা বলেন, তিনি বাংলার মানুষ হয়ে রাষ্ট্রভাষা বাংলা বিরুদ্ধাচরণ করছেন, তাকে বাংলার মানুষ গ্রহণ করবে না। নাসরুল্লাহ খান অপোজিশন পার্টি চেয়ারম্যান, মুজিবর তুমি কাকে চাও? তিনি ওনাকে খুব ভালোবাসতেন। আমি চাচ্ছি ফাতেমা জিন্নাহকে। কি বলো তুমি? জিন্নাহ সাহেব আমাদের অধিকার দেননি। ফাতেমা জিন্নাহ নতুন ব্রিড, নিউ জেনারেশন। তিনি একজন ডাক্তার, খুব ভালো ডাক্তার, রোগীকে সেবা করে, মানুষকে সেবা করতে শিখেছে, চরিত্রবান মহিলা, অর্থনৈতিকভাবে সচেতন এবং খুব ভালো রাষ্ট্রপতি হবেন। ফাতেমা জিন্নাহকে নিয়ে বঙ্গবন্ধু পুরা বাংলাদেশ ঘুরেছিলেন, অক্লান্ত পরিশ্রম। এর ফলে ফাতেমা জিন্নাহ ভীষণ জনপ্রিয় হলো, বঙ্গবন্ধু উত্থান হয়ে গেল। সেই নির্বাচনে আইয়ুব খান প্রচন্ড কারচুপি করেছিলেন। 23% ভোট পেয়েছিলেন পশ্চিম পাকিস্তান থেকে, জিন্নাহ সাহেবের বোন হেরে গেছিলেন। এইখানে এত কারচুপির পরে 47% ভোট পেলেন ফাতেমা জিন্নাহ। তারপরে আইয়ুব খান তদন্তের শাসন করলো, আন্দোলন শুরু হয়ে গেল। এই যখন আন্দোলন হয় তখন চলে আসলো 6 দফা। 6 দফা প্রচার করতে গেলেন বঙ্গবন্ধু কোথায়? লাহোরে। সেখানে গিয়ে উপস্থাপন করলেন। আবার নাসরুল্লাহ খান তাকে বললেন, মুজিবর তুমি এটা করো না, আইয়ুব খান খেপে যাবে, সেনাবাহিনী আইএসআই খেপে যাবে, তুমি এমনি বিপদে আছো, আর বিপদ এনো না বাবা। বঙ্গবন্ধু হেসে বললেন, বিপদ হলে কি মানুষের কথা বলবো না, নাগরিকের কথা বলবো না? আমার 6 দফা আপনি গ্রহণ করে নেন। কেউ গ্রহণ করলো না। ঢাকায় আসলেন, 6 দফা প্রচার করা শুরু করলেন। তাকে জেলে ভরা হলো। 19 মাস জেলে ছিলেন। 19 মাস পরে একটা ঘটনা হয়েছিল। পাকিস্তানি গোয়েন্দা বাহিনীর সদস্যরা আইয়ুব খানের কাছে গেলেন। সঙ্গে ছিল ইয়াহিয়া খান এবং ইয়াহিয়া খানের সঙ্গে আইএসআই প্রধান আকবর খান। বুঝালো 34 জন বাঙালি অফিসার ষড়যন্ত্র করছে। আইয়ুব খান বললেন, সবগুলি গ্রেফতার করো, কোর্ট মার্শাল করো, ফাঁসি দিয়ে দাও। ইয়াহিয়া খান আর আকবর খান বললেন, এটা করে লাভ হবে না স্যার, এরা ছোট ছোট লোক, মেরেই বাকি, না মেরেই বাকি, কি করতে চাও? আমরা চাচ্ছি শেখ মুজিবকে জেল থেকে ছেড়ে দেন। জেল গেটে তা গ্রেফতার করি, ক্যান্টনমেন্টে আটকিয়ে রাখি, মানসিক নির্যাতন শুরু করি এবং আসামিদেরকে স্টেটমেন্ট দিয়ে দেব, সব আমাদের উপরে ছেড়ে দেন। আইয়ুব খান বলছিল, শেখ মুজিব গ্রেফতার করো না, তোমরা কন্ট্রোল করতে পারবে না, সে আসলেও ভীষণ জনপ্রিয় মানুষ, তোমরা বিপদে পড়বে। ইয়াহিয়া খান বললেন, স্যার সেনাবাহিনী আছে না? আইয়ুব খান ওয়াজ ফোর্স টু, এটা অনেকেই জানে না। তারপরে বঙ্গ জেল থেকে গ্রেফতার করে ক্যান্টনমেন্টে আটকে ফেলা হলো। সেইখানে আসামিরা 5 জন আসামি গ্রুপ বাই গ্রুপ নিয়ে যাচ্ছে, অত্যাচার চালাচ্ছে। ডেপুটি ডাইরেক্টর আইএসআই, নাম কি তার? নামটা পরে বলবো। প্রত্যেকটা আসামিকে লজ্জার সঙ্গে বলছি তাই, নির্মম ভাবে অত্যাচার করত, নেকেট করে
প্রাইভেট পার্টস ইলেকট্রিসিটি চার্জ করে দিত, তারা চিৎকার করত, উলঙ্গে বরফ শুয়ে রাখতো, তারা চিৎকার করত। তারা আত্মসমর্পণ করলো, কিছু করতে হবে না। 5টা কাগজ দিল, লেখা ছিল আমার নাম এই, আমি সজ্ঞানে বলিতেছি আমার নেতা হচ্ছে শেখ মুজিবুর রহমান। শেখ মুজিব আমাদের হুকুম দিয়েছে অস্ত্র জোগাড় করো, পাঞ্জাবি হত্যা করো, বাংলা স্বাধীন করো। সাইন করে দিল। প্রত্যেকটা কাগজ রক্তের লাল ছিল, কারণ নখগুলি সব ফাটিয়ে দেওয়া হয়েছিল। মামলার কাজ শুরু হয়ে গেছে। চিফ জাস্টিস এস এ রহমান, জাস্টিস এমআর খান, জাস্টিস মকসুদুল হাকিম, এই দুজন কিন্তু বাঙালি ছিল। হেমর দুর্ভাগা দেশ। রাজশেখর দাঁড়িয়ে আছে, বঙ্গবন্ধু ওখানে বসে আছেন, এরই মধ্যে পাইপ খাচ্ছেন, কোনো চিন্তা নাই। আসামির তার দিকে তাকালো, মন নরম হয়ে গেছে। চিফ জাস্টিস সাহেব বললেন, তোমরা সবাই রাজসাক্ষী, তোমরা মুখে বলেছ, লিখে দিয়েছ, স্টেটমেন্ট দিয়েছ। সেই 3টা কথা বলে দিল। এখন বলো সেই শেখ মুজিব কে? একজনে বলল, ওই যে মোছালা লোকটা শেখ মুজিব, সার্জেন্ট জহুরুল হক। বসো। আরেকজন, ওকে, স্টুয়ার্ট মুজিবুর রহমান। মামলার কাজ আগাচ্ছে না, পিটিয়ে পিটিয়ে আনে, ওর একই কথা বলছে। তখন অন্য প্রশ্নে চলে গেল। 15ই ফেব্রুয়ারি 1969 সন 3rd পাঞ্জাব রেজিমেন্ট আনা হয়েছে। কেন? 3rd পাঞ্জাব রেজিমেন্ট আইয়ুব খানের ওন রেজিমেন্ট। সে রেজিমেন্ট সে কমান্ড করেছে, কমিশন পেয়েছে। তারা সব আইয়ুব খানের প্রতি নিবেদিত, যা বলে সেই করবে। তার নামে একটা টিম রেডি করা হলো। হাবিলদার মেজর মঞ্জুর হোসেন শাহ, 10 জন পাঞ্জাবি সৈনিক। সকাল 6:30। আসামিরা সবাই ব্যারাকের মধ্যে, কেউ বের হচ্ছে, কেউ হাত মুখ ধুচ্ছে, হাঁটাহাঁটি করছে। 2জন তাগড়া আসামিকে টেনে টেনে তার কাটা ব্যারের উপর ছুড়ে দিল, গুলি করে দিল। তারপরে বলা হলো চিৎকার করে, ও লোক ভাগ রাহা থা, গোলি মার দিয়া, সিএমএইচ লে যাও, দফন কর দো। সার্জেন্ট জহুরুল হক, সার্জেন্ট ফজলুল হক। তারপরে বাজারে রিউমার উঠে গেল চারিদিকে, শেখ মুজিবকে মেরে ফেলা হচ্ছে। এই 2 দিন পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনপ্রিয় শিক্ষক ডক্টর শামসুজ্জোহাকে গুলি করে মারল 25 পাঞ্জাব রেজিমেন্ট। দেখুন, সব পাঞ্জাব রেজিমেন্ট, খেয়াল রাখবেন। তখন নেত্রী চলে আসলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। পল্টন ময়দানে সমাবেশ করলেন, চিৎকার করে বললেন, আমার 3 সন্তান, সর্বোত্তম সন্তানের নাম মুজিবর, তার গায়ে হাত লাগলে আমি পাকিস্তানে আগুন জ্বালিয়ে দেব। চলো আসন নামাটা পইরা নেই, তারপরে মশাল মিছিল হবে। মশাল মিছিল ধেয়ে যাচ্ছে, লক্ষ লক্ষ কোথায়? বাংলা একাডেমি থেকে বই মেলাতে নাকি? না, ফেব্রুয়ারি মাস, এটা 17ই ফেব্রুয়ারি। চিফ জাস্টিস এস এ রহমানের বাড়ি ছিল এই বাংলা একাডেমি ওই পাশটায়, জায়গাটা দেখাতে পারি। সুন্দর বাংলো ছিল। সেই বাংলাতে 100টা পুলিশ গার্ড ছিল। লক্ষ মানুষ, পুলিশ পালিয়ে গেল, আগুন লাগিয়ে দিয়েছে। চিফ জাস্টিস সাহেব তার পাচকের লুঙ্গি, ফতুয়া, স্যান্ডেল পরে এয়ারপোর্টে দৌড়িয়ে চলে গেলেন। প্লেনে উঠলেন, চিফ জাস্টিস সাহেব উঠতে দিল। কলকাতায় নেমে বললেন, আমি আর মামলা করব না, সব মামলার কাগজপত্র পুড়ে গেছে, আর আমি গেলেই আমাকে মেরে ফেলবে। আইয়ুব খান উইথড্র করলেন। তারপরে কি হলো? আইয়ুব খান বললেন, আমি তোমাদের বলেছিলাম শেপ রাখতে পারবে না, সবাই চুপ। বঙ্গবন্ধু চলে আসলেন 23শে ফেব্রুয়ারি, জেল থেকে আসার পরে উপাধি পেলেন। ইতিমধ্যে আইয়ুব খান মুশকিলে পড়ে গেছেন। 1 নম্বর, বারবার শেখ মুজিব গ্রেফতার করছে, প্রমাণ করতে পারে। 2 নম্বর, অর্থনৈতিকভাবে পাকিস্তানের অবস্থা খুব খারাপ। 3 নম্বর, নারী ঘটিত ব্যাপার ছিল, মারা ক্ষমা করে দিবেন। আইয়ুব খান বেড়াতে গেলেন লন্ডনে। রাষ্ট্রপতি বেড়াতে যান লন্ডনে চিকিৎসার জন্য, যায় সবাই, তাই না? উচিত না, যাই হোক। সেখানে গিয়ে তিনি একজন মহিলার সঙ্গে অবৈধ সম্পর্ক করলেন। রাষ্ট্রপতি করতেই পারে, কিন্তু বিপদ হয়ে গেল একটা। হঠাৎ করে ফ্রান্স, জার্মানি, ইটালিতে হেডলাইন চলে আসলো, উপরে লেখা তাদের ল্যাঙ্গুয়েজে, ইসলামিক রিপাবলিক অফ পাকিস্তান রাষ্ট্রপতি সঙ্গে উলঙ্গ নারী। উলঙ্গ নারী আর কেউ না, বিশ্বের সবচেয়ে সুন্দরী মহিলা, 21 বছরের ক্রিশ্চিয়ান কিলার। আইয়ুব খানের বয়স 61 বছর। অসুবিধা নাই, পাকিস্তানে সব ঠিক আছে। কিন্তু এই ছবিটা পেয়ে ছিছি রব পড়ে গেল। আইয়ুব খান ফেরত আসলেন, স্বাস্থ্য ভেঙে গেছে, মন খারাপ। এখানে ক্ষমতা দিয়ে দিলেন, এখন ক্ষমতা নিলেন। আইএসআই প্রধানকে ডেকে আনলেন। আকবর, কি করণীয় বলো? পাকিস্তান এখন চালায় সেনাবাহিনী, সেনাবাহিনী কি চালায়? আইএসআই গোয়েন্দা বাহিনী। আমার সঙ্গে সবাই আছেন?
আর শুনবেন? থ্যাংক ইউ স্যার, কন্টিনিউ করবো? ওকে, এখন ঘটনা শুনে আসল খেলা। আইয়ুব খান ইয়াহিয়া খানের ক্ষমতা দিলেন। ইয়াহিয়া খান মদ্যপ মানুষ, আইএসআই প্রধান ডেকে আনলেন। আইএসআই প্রধান বললেন, স্যার এখনই একটা নির্বাচন দিয়ে দেন। কেন? মুজিবের স্বাস্থ্য ভেঙে গেছে, ইন্টেলিজেন্স রিপোর্ট, তার বলটা ভেঙে গেছে, কোনো টাকা পয়সা নাই। এবং নাজাম ইসলাম, জামাতে ইসলাম, মুসলিম লীগ তারা খুব সংগঠিত হয়ে গেছে, বিহারি সম্প্রদায় চাঙ্গা হয়ে গেছে। এই চারটা আমাদের মেইন ফোর্স। একটা নির্বাচন দিলে মুজিব 20 থেকে 30টা সিট পাবে, পশ্চিম পাকিস্তান একটাও পাবে না, 20 থেকে 30টা সিট। আর ভুট্টো সাহেব পূর্ব পাকিস্তানে খুব জনপ্রিয়, অবাঙালিদের মধ্যে জনপ্রিয়, বাঙালিদের মধ্যে একটা বিশাল সেকশন তার পক্ষে আছে, যারা ওয়েল অফ সেকশন, ব্যবসায়ী সেকশন ইত্যাদি ইত্যাদি। বুঝালেন, ঠিক আছে নির্বাচন দিয়ে দিলাম। ডেটটা শিফট করার পরে 17ই জানুয়ারি এবং 27শে জানুয়ারি, 2 দিন, সরি 7 জানুয়ারি 27শে জানুয়ারি 2 দিন নির্বাচন হয়েছিল। নির্বাচনে ভরাডুবি হয়ে গেল। বঙ্গবন্ধু পেলেন প্রাদেশিক পরিষদে 288 সিটস আউট অফ 300, আর সেন্টারে পেলেন 167 আউট অফ 300, অ্যাবসলিউট মেজরিটি। ঠিক? ইয়াহিয়া খান টেলিফোনে বললেন ক্ষমতা হস্তান্তর করুন, পার্লামেন্টে সেশন হতেই হবে ঢাকাতে। ইয়াহিয়া খান বললেন, আমি ভুট্টো সাহেব আমার আইএসআই দল নিয়ে ঢাকায় আসছি। দীর্ঘ আলোচনা হলো, ফলাফল হলো না, চলে গেলেন। খেলা শুরু হলো 16 তারিখে। আইএসআই প্রধান আসলেন সকালবেলা ইয়াহিয়া খানের অফিসে। ইয়াহিয়া খান বললেন, আকবর আমি খুব ক্লান্ত হয়ে গেছি। ক্লান্ত তো হবেনি স্যার, সারাদিন এত ফাইল সাইন করতে হচ্ছে, এত মার্শাল অর্ডিন্যান্স, এত ট্যুর করতে হচ্ছে, আর মুজিব তো গন্ডগোল লাগিয়ে আছে, আপনার হেডেক হয়ে গেছে। তাই আপনার জন্য একটা খুব ভালো জিনিস এনেছি, এটা হলো ব্ল্যাক ডগ হুইস্কি। এটা কিন্তু আমি কিন্তু মনোরঞ্জন বলছি না, ইতিহাসের কথা বলছি। এটা পান করবেন, চাঙ্গা হয়ে যাবেন। না না, সেটা আমরা একত্রে পরে পান করব। আমার এখন পাখি শিকার করতে ইচ্ছা করছে। রাজা বাদশাহরা তো আগে তো পাখি শিকার করতো। পাখি শিকার করার নাম করিয়া 17ই জানুয়ারি বিশাল দল 2টা হেলিকপ্টারে চলে গেলেন লারকানাতে। পুরা দলটার নাম মুখস্থ আছে, বলার দরকার নেই, সময় কম। তারা ব্যান করলেন কোথায়? ভুট্টো সাহেবের প্রাসাদ বাড়িতে। ওয়েলকাম করলেন 3জন ব্যক্তি, ভুট্টো নিজে, মমতাজ ভুট্টো, সিন্ধের দুষ্ট রাজনীতিতে চাচাতো ভাই, আর মোস্তফা খের, পাঞ্জাবের দুষ্ট রাজনীতিবিদ। তারা সবাই মিলে সন্ধ্যার সময় ব্যাংকুয়েট রুমে একত্রিত হলেন। পাখি শিকার করার একটা কথা বললেন না, কসম খোদা কি। বাঙালি শিকার করার 100% কথা বললেন, কসম খোদা কি। কি আলাপ করেছিলেন শুনবেন? তাহলে আর গণহত্যা চিন্তা করতে হবে না। 17 তারিখ, লেট ডেটা ডে, আমরা ইতিহাস চর্চা করি না, টপ সিক্রেট। আমি কেমন করে জেনেছি? একটা ইতিহাস আছে, যাই হোক। প্রথমে তারা বলল বাঙালি জাতি শেখ মুজিব বড় বার বেড়েছে। মুজিব বলছে কি, ক্ষমতা হস্তান্তর করতে পার্লামেন্টে সেশন হতে হবে ঢাকাতে, ইভ্যালুয়েশন করো। মুজিবের প্রত্যেকটা কথার মধ্যে একটা রিজন আছে। কারণ কি, ঢাকা মুজিবের শক্ত ঘাঁটি, সেখানে লক্ষ মানুষ পার্লামেন্ট সেশন ঘেরাও করে রাখবে। মুজিব বিজয়ের বেশে ঢুকবেন পার্লামেন্টে তার পুরা দল নিয়ে, লক্ষ মানুষ চেয়ার করবে, আমাদের লোকটা ডিমোরালাইজ হয়ে থাকবে। ভুট্টো সাহেব সবাই, ভুট্টো চুপ করেছিল। তারপরে প্রথম দিন মুজিব হবে প্রধানমন্ত্রী, দ্বিতীয় দিন সেটা ক্যাবিনেট ফর্ম করে ফেলবে। ভুট্টো চিৎকার করে বলল, এ কথাটা আমাদের ইতিহাসে বই লেখা নাই, আমি মুজিবকে বলেছি পাকিস্তান 2টো প্রধানমন্ত্রী হবে, সে আর আমি, ক্যাবিনেট 50 সে 50, আমি 50%। আইএসআই প্রধান বললে, মুজিব কি করে বলেছে? কিছু বলে নাই, মুচকি হেসেছে। মুজিবের মুচকি হাসি আমাদের পক্ষে হচ্ছে ন। তারপরে কি করবে মুজিব? সরকার গঠন করার পরে তৃতীয় দিন সে কমিটমেন্ট হিসাবে 6 দফা পাস করিয়ে নেবে, অ্যাজ এ আমব্রেলা প্যাকেজ। 4 দিন এক এক করে ধরবে 6 দফা। আপনারা বলুন প্রথম কোন দফা পাস করাবে? গেস করুন, কেউ বলবেন?
স্বায়ত্তশাসন, নো স্যার, সরি, মোস্ট লজিক্যাল। আমি একটা কথা বলি, নো, আমি দুঃখের সঙ্গে বলি, বঙ্গবন্ধুর ভিতরে খবর ওরা জানতেন। কে সেই ব্যক্তি, কে সেই ব্যক্তি? চেষ্টা করছি বের করতে, সময় লাগবে। একজন জানতেন, তারা সব তথ্য জানতেন। তারা বলল, মুজিব, আপনারা কেউ জানেন না, মুজিব প্রথম দিন পাশ করাবে 6 নম্বর দফা মিলিশিয়া বাহিনী গঠন। কেন? কত লজিক্যাল তারা, ইন্টেলিজেন্ট। মুজিব মেধাবী, সে জানে 6 দফা ইমপ্লিমেন্ট করার শক্তি নাই। পাকিস্তান সেনাবাহিনীতে তার 8.5 বাঙালি, আইএসআই এর মধ্যে 4%, ইপিআর প্যারামিলিশিয়া ফোর্স 30% পশ্চিম পাকিস্তানি। কমান্ড করে কে? কমান্ড করে পাকিস্তানিরা। বেঙ্গল রেজিমেন্টে 30% তারা কমান্ড করে, বেশিরভাগ তারা। তো মুজিব কোনো ফোর্স নাই। মুজিব বলবে, আমি 6 নম্বর দফা ইমপ্লিমেন্ট করব, কারণ আমার সমান অধিকার চাই, বেশি করব না। আমাদের 10 লক্ষ প্যারামিলিশিয়া বাহিনী আছে। ঝেলাম রেঞ্জার্স, রাভি রেঞ্জার্স, সাচেল রেঞ্জার্স, নর্দার্ন স্কাউট, টচি স্কাউট, থার্ড স্কাউট, হলো 10 লক্ষ। মুজিব বলবে, আমি একদিকে 10 বেঙ্গল মিলিশিয়া করব, 10 লক্ষ। এরা হবে মুজিব সৈনিক। অস্ত্র চল তাদের হাতে ট্রেনিং হয়ে যাবে। মুজিব তখন একটা ফুট, 1 ফুট অন দ্য গ্রাউন্ড। তারপরে মুজিব কি করবে? সমান অধিকার, সশস্ত্র বাহিনীকে আক্রমণ করবে। কেমন করে? তারা আমাদের কলিজা, তাদেরকে ছিঁড়ে ফেলবে। কিভাবে? 8.5% বাঙালি। মুজিব বলবে সমান অধিকার, 56 ভাগ বাঙালিকে ঢুকিয়ে দিবে। কোথায়? সেনাবাহিনীতে, সশস্ত্র বাহিনী। জেনারেল সাহেব একটাও বাঙালি নেই, ওয়াসিউদ্দিন সাহেব নন বেঙ্গলি। 56% বাঙালি ঢুকাবে। এরা হবে মুজিব সৈনিক। আইএসআই এর মধ্যে 4%। 4% জানেন কারা? কুক, মাসালচি, ড্রাইভার। মুজিব অপারেশন নিয়ে আসবে 56% আইএসআই। আইএসআই চি আকবর খান বললেন, আমি জানি মুজিব আমাকে রাখবে না, ক্ষমতা নিবে। সশস্ত্র বাহিনী নিয়ে নিল, কলিজা ছিঁড়ে ফেলবে। তারপরে কি করবে? কলিজার আরেকটা পার্ট সিভিল ডিপার্টমেন্ট, 56%। তারপরে এখন আমাদের পেট ছিঁড়ে ফেলবে। আমাদের পেটটা কি? আমাদের ইকোনমি, ভাত। 100 কোটি টাকা বাজেট হলে 30 পায় পূর্ব, 30 পায় পশ্চিম, বাকি উল্টো 40। 40 পায় সেন্টার, ইসলামাবাদ। বাজেটে 70 পায় তারা, আমরা পাই 30। মুজিব বলেছে ঢাকা হবে রাজধানী। 23 বছর, 23 বছর রাজধানী তোমরা করেছো, মানা করতে পারো সমান অধিকার। তারা 70% বাজেট পাবে তারা, আমরা পাবো 40, আমরা পাবো 30। আমরা আরো গরিব হয়ে যাব। ঠিক? বৈদেশিক মুদ্রা যে যে অর্জন করবে সে সেটা গ্রহণ করবে, কিন্তু সেন্ট্রাল ব্যাংক হলো কোথায়? ইসলামাবাদে। 100% বাজেট তো ওখানে যায়। 30% 30%ই পাবে, বাকি 40% ওরা দখল করে। এখন মুজিব যখন আনবে কোথায়? ঢাকাতে, রাজধানীতে হবে সেন্ট্রাল ব্যাংক। নিয়ম এটা, বুঝতে পারছেন সবাই? এখন 70% বাজেট সে পাবে, এবং বৈদেশিক মুদ্রা 60% বাঙালি অর্জন করে। চা, চামড়া, পাট, চিনি বিক্রি করে আমরা 40%। টাকা চলে যায় ইসলামাবাদে। এখন 60% না, 100% চলে আসবে কোথায়? সেন্ট্রাল ব্যাংকে। আরেকটা ডেঞ্জারাস ব্যাপার, মুজিব অনেক মেধাবী আপনাদের থেকে। আজর খান বললেন কারেন্সি সোয়াপ করা যাবে না, লেখা আছে 6 দফাতে। ঢাকায় হবে রাজধানী। তখন তারা বলল, আমরা কোথায় গেলাম? সব হারালাম। 23 বছর আমরা তাদের গোলাম বানিয়ে রেখেছি। আমরা তাদেরকে আব্দুল বলে সম্বোধন করি। আমাকে পাকিস্তানে বলতো, ইয়ে সালা আব্দুল হয় হাম লোক কা আব্দুল। আব্দুল অর্থ হচ্ছে নকর, চাকর। এখন মুজিব তার সন্তানেরা 100 বছর আমাদেরকে গোলাম বানিয়ে রাখবে। তখন তারা বলল, না না, ক্ষমতা হস্তান্তর করব না। কি করতে হবে? দেখুন, আইএসআই প্রধান বললেন, ইমোশনাল হবেন না। সেনাবাহিনীর কোন কোন অ্যাকশন প্রেসিডেন্ট দরকার হয়, বা বাংলাকে শায়েস্তা করতে হবে। গেছিলাম বেলুচিস্তানে 1968 সনে। বাস থেকে নামলাম, চা দোকানে দেখলাম
বড় আকারে লাল অক্ষরে লেখা আছে, আম্মা লাল তেরি খুন কিয়া খুনিয়া। নজরুলের কারবালার উক্তি। দোকানদারকে বললাম, ভাই সাহেব ইয়ে ক্যা হ্যায়, এটা কি? দোকানদার বেলুচি বড় চোখ করে বলল, দেখো মাত, দেখো মাত, দেখো না, বলো মাত, বলো না, টিক্কা আ গিয়া। টিক্কা খানকে পাঠানো হয়েছিল বেলুচিস্তানে, বেলুচ সমান অধিকার চাচ্ছিল, বলছিল বেলুচ কিন্তু সবচেয়ে বড় প্রদেশ, সবচেয়ে বেশি খনিজ পদার্থ বেলুচিস্তানের, সবচেয়ে ভালো গদিয়ার পর বেলুচিস্তানের সমান অধিকার চাই। তখন বেলুচিরা আন্দোলন করেছিল, নন কম্প্রোমাইজিং। আমরা টিক্কা খানকে পাঠিয়েছিলাম, লক্ষ লক্ষ পাঞ্জাবি সৈন্য পাঠিয়েছিলাম, একটা অপারেশন প্ল্যান রেডি করেছিলাম। আমাদের সঙ্গে মিলিয়ে দেখুন, বেলুচিরা যুদ্ধ করতে পারে না, আত্মসমর্পণ করেছিল। বাঙালি আত্মসমর্পণ করবে। লক্ষ বেলুচি পাশের দেশ ইরান, আফগান, লেবাননে পালিয়ে গেছিল, বাঙালি ভারতে পালিয়ে যাবে, তাদের সংখ্যা কমেছে, বাঙালির সংখ্যা কমে যাবে। অপারেশন চালাতে হবে 4 বছর, এটা মনে রেখেন। 4 বছরের মধ্যে বাঙালির সংখ্যা হবে 40%, বাকি সব ভারতে গিয়ে ক্যাম্পে গিয়ে মারা যাবে। ভারতের হিন্দু সম্প্রদায়ের লোক তাদের গ্রহণ করবে না, তারা খাওয়া পাবে না, ভারতের এমনি খাওয়া নাই, ক্যাম্পে সব মরে যাবে দুর্ভিক্ষে। আমেরিকা, চায়না, মিডল ইস্ট আমাদের পক্ষে কোনো সাপোর্ট দিবে না। 4 বছর অপারেশন, তারা হয়ে যাবে 40%, 60%। তারপরে কি করব আমরা? এরপরে আমরা একটা প্ল্যান করতে হবে, 10 years প্ল্যান, সেটা পরে বলবো। টিক্কা খানকে বেলুচিস্তান কসাইকে পাঠানো হলো। আমার ভাই বোনেরা, আমি পাকিস্তানের 3য় গণহত্যা বলি না, আরেকটা গণহত্যা দেখতে গেছিলাম আমি জর্ডানে। কিং হুসেন অফ জর্ডানের অর্ডারে পাকিস্তান জেনারেল জিয়াউল হক 1967-এ, ব্ল্যাক সেপ্টেম্বর বলে তারা, প্যালেস্টিনিয়ানরা সংখ্যায় বেশি জর্ডানিয়ান থেকে, তারা সমান অধিকার চাচ্ছিল। জিয়াউল হককে দিয়ে হত্যা করা হচ্ছে বেলুচিস্তানের। কত বেলুচিকে হত্যা করেছে আমরা জানি না, আমি সেটা গবেষণা গেছিলাম। সেই ক্যাম্পগুলি এখনো আছে। সেই ক্যাম্পগুলোর মধ্যে আমি যখন যেতাম, আমাকে লুকিয়ে রাখতো, হাত জোর করে কাঁদতো। তারা বলতো যে পাকিস্তানের জিয়াউল হক আমাদের এইভাবে হত্যা করেছে। আর আমরা শুনেছি, আমি 8 বছরে গেছিলাম বেলুচিস্তানে, সরি জর্ডানে, আমরা শুনেছি তোমাদেরকে তারা এইভাবে হত্যা করেছে, তুমি আর আমাদের কাছে এসো না, কিং হুসেনের গোয়েন্দারা তোমাকে মেরে ফেলবে। আমি এটা নিয়ে লিখেছি, পেপারেও লিখেছি এটা নিয়ে, এবং এটা নিয়ে বিশ্ব বিবেককে জাগ্রত করার চেষ্টা করেছি। 3য় গণহত্যা পাকিস্তানের, তখন তারা বলল সফল হব আমরা ইনশাল্লাহ। একটা আলোচনা চলে আসলো, সেন্সিটিভ আলোচনা। আইএসআই প্রধান বললেন, স্যার আমাদের সৈনিকদের পাঠানো হবে কয় বছরের জন্য? 4 years। পরিবার নিতে দিবেন? নো। অপারেশনাল ডিক্লেয়ার করে পুরো ইস্ট পাকিস্তান, তাহলে অ্যালাউন্সও বেশি পাবে, আর অপারেশনের জন্য তারা মোটিভেটেড হবে, পরিবার দেখতে হবে না। তখন কি হবে? তখন আমরা এর মধ্যে এই 4 বছরে সব কাজ করতে হবে। কাজ তো করবেন, অপারেশন চলবে, সফল হবেন। আমাদের সৈনিকরা সবাই তরুণ এবং যুবক, আমার মারা ক্ষমা করবেন, তাদের শরীরে প্রয়োজন দেখা দেবে, ফ্যামিলি নিতে দিবেন না, তারা ডিউটি করতে চাবে না, ভয়ঙ্কর ব্যাপার। তাহলে কি করতে হবে? করাচি বিমানবন্দরে ফ্লাইটের পূর্বে রেজিমেন্ট মৌলানা হুজুররা বসবে সামনে, জেনারেল সাহেবরা এক পারে, প্রত্যেক রেজিমেন্টে একজন রেজিমেন্টাল মৌলানা হুজুর থাকে, প্রত্যেক কিন্তু পাঞ্জাবি। তারা ফতোয়া দেয়, ফতোয়া দিবে তারা। কি ফতোয়া? আপনারা সবাই জিহাদে যাচ্ছেন, আমরা পুরো পাকিস্তান জিহাদ ডিক্লেয়ার করেছি, হুজুররা সেনাবাহিনী গ্রহণ করেছে। জিহাদ কেন? ইসলাম খতরা মে হ্যায়, ইসলাম ডেঞ্জারে পড়ে গেছে, বিধর্মী মুজিব, সেকুলার মুজিব ইসলাম ধ্বংস করছে, তাই তাদের বিরুদ্ধে জিহাদ ডিক্লেয়ার করলাম, তোমরা জিহাদে যাবে। অনেক পুরুষ দেখবে সালাম বারকাত সফিউ জব্বার বলবে মুসলমান মারবো, দে আর নট মুসলিমস, দে আর নন মুসলিমস। কোড নেম সবাই ব্যবহার করে, তোমরা কনফিউজড হবে না। জিহাদে প্রয়োজনে এই মুসলমানদের মারলে কোনো গুনাহ হবে না। তোমাদের আরেকটা কথা বলি, তোমরা তো মানুষ, তোমার শরীরে প্রয়োজন দেখা দিবে। পূর্ব পাকিস্তানের মহিলারা খুবই সুশ্রী, নাম জিজ্ঞেস করবে ফরিদা বেগম, নুরুন্নাহার, খায়রুন্নাসা বেগম, সব কোড নেই।
তারা মুনাফেক মহিলা। যুদ্ধের ময়দানে, জিহাদের প্রয়োজনে, তোমার যুদ্ধের প্রয়োজনে, শরীরের প্রয়োজনে তাদেরকে যদি তোমরা ভোগ করো, তোমাদের কোনো গুনাহ হবে না, আমরা ডিক্লেয়ার করে দিলাম। কিন্তু জেনারেল সাহেবরা বলেন কোর্ট মার্শাল করবেন, তারা জিহাদে যাচ্ছে, জেনারেল সাহেব দাঁড়িয়ে বলে দেবে নো কোর্ট মার্শাল ফর ইউ। আমার ভাই বোনেরা, জিহাদের বিচার আল্লাহ করবে, কিন্তু আমি জেনারেল, আমার সুবেদার গুলবাদার মৃত্যুর পূর্বে পাকিস্তান সব বলে দিয়ে গেছে আমাকে, বলে আমাকে তুমি গালি দিচ্ছ, আমাদের বলে দেওয়া হয়েছে। দেখুন, ফ্যাসিলিটি দেওয়া হতো নারীদের জন্য, প্রত্যেকটা ক্যান্টনমেন্টে আর ক্যাম্পের মধ্যে মহিলাদের আটকিয়ে রাখা হতো এবং তাদেরকে ব্যবহার করা হতো। কত মহিলা আত্মহত্যা করেছে আমার কাছে অনেক তালিকা আছে। যাই হোক, তখন ফাইনাল ডিসিশন, ঠিক আছে, উৎফুল্ল থাকবে তারা এবং তাহলে তাদের মনোবল বৃদ্ধি করবে। তারপরে কি হবে, 1 বছর পরে নতুন সন্তানের জন্ম শুরু হবে। সেই সন্তানের যখন জন্ম শুরু হবে, তাদেরকে কি করা হবে, মেরে ফেলা হয়, বাঁচিয়ে রাখা হবে? মেরে ফেলা প্রয়োজন নেই, হুজুররা বললেন, তারা তো তোমাদের অবৈধ সন্তান হবে, দেখতে তোমাদের মতো হবে, তারাই পরবর্তীতে তোমাদের বাহিনীগুলি যেগুলি বানাবে তোমরা, আল বদর, আল শামস, রাজাকার বাহিনী, সেগুলিকে রিইনফোর্স করা হবে। তাহলে দীর্ঘ মেয়াদী পরিকল্পনা হয়ে গেল। তারা বলল, টিক্কা খানকে পাঠানো হলো, অপারেশন সার্চলাইট রেডি করা হলো, কে কে লিখেছে টিকেছে সবগুলি নাম জানি। তখন তারা যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করলো। কিন্তু বঙ্গবন্ধু সব জানতে পেরেছেন। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম 2 বার, স্যার আপনি সব জেনে ফেলেছেন না? উনি আমাকে খুব আদর করতেন, কারণ পাকিস্তানে আসার পরে উনি আমাকে বললেন, বাবু জগজীবন রাম ডিফেন্স মিনিস্টার তোমার কথা বলেছেন, তোমাকে দেখার ইচ্ছা ছিল আমার, তোমাকে এই সাহসটা কে দিল? আমি হেসে বলেছিলাম, বঙ্গবন্ধু আপনি নির্দেশনা দিয়েছেন, স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে যাওয়ার কথা বলেছেন, আর আমি পাকিস্তানের সঙ্গে বসে বসে কাবাব পরোটা খাওয়া নাকি? সেই প্রথম ভালোবাসা। জিজ্ঞেস করেছেন, উনি বললেন যে মানুষকে একত্রে করতে হবে না, মানুষকে জানাতে হবে না। দেখুন 7ই মার্চের ভাষণ কেন তিনি দিয়েছিলেন, উনি সব জানতে পেরেছিলেন। উল্লেখযোগ্য ঘটনা, আমার কাছে শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ বাক্য হচ্ছে, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের স্বাধীনতার সংগ্রাম। কিন্তু আরেকটা জরুরি ভাষণ আছে। আমার সঙ্গে তারা দীর্ঘদিন আলোচনা করে গেল, তারপর পশ্চিম পাকিস্তানে গিয়ে আমার এবং আমার মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো, বলেছেন না তিনি, এটাই ছিল আরাকান্দা ষড়যন্ত্র। জাতি 7ই মার্চের ভাষণ প্রস্তুত হয়ে গেল। ইতিহাসের মহানায়ক, মহাসেনাপতি হিসাবে তার সামনে উপবিষ্ট 10 লক্ষ অধিকার বঞ্চিত, অত্যাচারিত, অবহেলিত বাঙালিকে বলেছিলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। জাতি যুদ্ধপথে চলে গেছিল। আমার কাছে অনেক রেকর্ড আছে, ওই সময় থেকে নিয়ে কতগুলি প্রতিরোধ যুদ্ধ হয়েছে গ্রামে গ্রামে, সেসব ইতিহাস আমাদের জানতে হবে। বঙ্গবন্ধু গ্রেফতার করা হলো, পাকিস্তানে চলে গেলেন, তিনি কারাগারে ছিলেন, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাকে। যাই হোক, এদিকে অন্য ঘটনায় আসি। যুদ্ধ হত্যা করে, নারী হত্যা করে, পুরুষ হত্যা করে, ভালোবাসা হত্যা করে, আর হত্যা করে ইতিহাসকে। আমরা ইতিহাস চর্চা না করি। আজকে একটু বর্তমানের কথা বলি, স্যারের অনুমতি নিয়ে। আজকে নতুন প্রজন্ম অনেকেই বলে 71-এ কি হয়েছিল ঠিক জানি না, অনেকে বলে অনেক লোক মারা গেছিল। নারী নির্যাতন, এটা প্রোপাগান্ডা বলে। মনে রাখবেন, ধনী সন্তান যুদ্ধে যায় না। আমেরিকা, ফ্রান্স, জার্মানি করাচিতে বসবাস করত, তারাই এখন অনেক ক্ষমতাবান, তারাই সব কথা বলে। যাই, আমি দু একটা কথা বলতে চাই। প্রথমে, আমার জীবনের প্রথম যুদ্ধ কাহিনী শুনবেন, বীরত্ব যুদ্ধ কাহিনী। আমি পাকিস্তানের প্যারা কমান্ডো ব্যাটালিয়ন অফিসার, পাহাড় যুদ্ধে প্রসঙ্গপ্রাপ্ত। ওসমানী সাহেব বললেন, ও এর আগে বলিনি একটা কথা, আমি আহত হয়েছিলাম অতিক্রম করার সময়, বাম পা, বাম হাতটা ভেঙে গেছিল, বুকটা ভেঙে গেছিল। ওসমানী সাহেব বললেন, তুমি হাসপাতালে চলে যাও, আমি মেজর ওসমানকে দিয়ে আমি বুকিং করে দিচ্ছি। আমি বললাম, স্যার যেতে চাই না হাসপাতালে, চিকিৎসা করবেন না, স্যার করবো না। উনি বললেন, তুমি কি চাও বলো। উনি বললেন যে বলো। আমি বললাম, স্যার কালকে সকালবেলা যে গাড়িটা ফ্রন্টে যাবে সেটা আমাকে
পাঠিয়ে দেন, আমি নিজের বন্দোবস্ত করে ফেলবো। তখন তিনি বললেন, এই শরীরে যুদ্ধ করলে তুই মারা যাবে। না স্যার, মারা যাব না, আল্লাহ পাক বাঁচিয়ে রেখে বাঁচিয়ে থাকবো। তো তুমি, না 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 না, ইউ হ্যাভ টু গো টু দ্য, আই অর্ডার ইউ। স্যার পাঠিয়ে দেন, কিন্তু স্যার আমি সুদূর কাশ্মীর দিয়ে পালিয়ে এসেছি, কলকাতা হাসপাতাল দিয়ে পালাতে আমার কষ্ট হবে না। কি বলছো তুমি? ডিসঅবে অর্ডার? নো স্যার, আই উইল ডিসঅবে নট ইউ, বাট আই উইল লিসেন টু দ্য অর্ডার অফ বঙ্গবন্ধু। হি অর্ডার্ড মি টু ফাইট ফর দ্য কান্ট্রি, নট টু গো টু দ্য হসপিটাল। চুপ করেছিলেন। ওসমান চৌধুরী, কালকে সকাল থেকে ফ্রন্টে পাঠিয়ে দাও। তো আমার জীবনের প্রথম যুদ্ধ, মনোবল খুব উচ্চ। 4 দিন ট্রেনিং আমার দলটাকে। সেক্টর কমান্ডার বললেন, পাকিস্তানের পাঞ্জাব রেজিমেন্টের একটা প্লাটুন আছে পাহাড়ের পিছনে অবস্থানে, তোমার দায়িত্ব তাদের পিছন যে আক্রমণ করবে, যত পারো হত্যা করবে, নিজের ক্যাজুয়ালিটি নেবে না, তাদেরকে নিয়ে তোমার দলটি ফেরত আসবে, তাদের মনোবল ভেঙে দাও। অ্যান্ড ইউ ক্যান ডু ইট বিকজ তুমি পাহাড়ি যুদ্ধে প্রশিক্ষণ প্রাপ্ত। যাই হোক, আমি হেঁটে হেঁটে যাচ্ছি গ্রামের পাশ দিয়ে, সাগরনল চা বাগানের পাশে একটা গ্রাম। হঠাৎ করে দেখলাম, আমি কিন্তু একটা গান গাচ্ছিলাম মনে মনে, আমার জীবনের প্রথম যুদ্ধ, জাতির জন্য প্রথম আমার অবদান, এত কষ্ট করে এসেছি আজকে যুদ্ধের জন্য, পাটা এখনো রিপেয়ার হয়নি, হাঁটতে পারছি কোনো মতে, অসুবিধা নাই। দেখলাম একজন মহিলা ছুটে ছুটে আসে ডান দিক থেকে, সাদা শাড়ি পরা, চিৎকার করে বলছে, বাজান বাজান, দাঁড়াও দাঁড়াও। আমি দাঁড়িয়ে গেলাম, সঙ্গে একটা ছোট ছেলে, 15-16 বছর বয়স। কাছে গেলাম, মা কোনো অসুবিধা আছে? মহিলা হাঁপাচ্ছেন। বললেন, বাজান তোমার কিছু দিতে আসলাম, তুমি তো মুক্তি বাবা। মুক্তি বাবা বলে মুক্তির অধিনায়ক? আমি বলি, জি মুক্তির অধিনায়ক এই এলাকার। উনি বললেন, আমি দিবেন নিশ্চয়ই মা। আমি খুশি হয়ে গেলাম। আমার চিন্তা ছিল, আমাদের কোনো সাপ্লাই ছিল না, যদি যুদ্ধ 3 রাত চলে আমার ছেলে পেলে খাবে কি? কোনো দোকান নাই, হোটেল নাই, গ্রাম নাই, কিছু নাই। তো আমরা নিয়ারেস্ট গ্রামবাসীকে অনুরোধ করতাম, একটা ল্যান্ডমার্কে গাছ বা কোথাও জায়গার মধ্যে তারা খাবার দিয়ে যেত, তারপরে আমরা রাত্রেবেলা একটা গ্রহণ করতাম, আমরা কি নিয়ে যেতাম। এটাই ছিল যুদ্ধ। আজকে বড় কথা বলি না, বড় মুক্তিযোদ্ধা। যাই হোক, তখন আমি বললাম, মা এই পাহাড়ের ওই পারে গাছ আছে না, ওখানে খাবার পাঠিয়ে দিন। তিনি বললেন, বাবা আমার সেই ক্ষমতা নাই, আমি দরিদ্র মহিলা, কোনো টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, আমার বাড়িঘর কিছু নাই, মানুষের বাড়িতে থাকি। আমি বললাম, মা আপনি কি করেন? মানুষের বাড়িতে কাম করি, পোলাটা নিয়ে থাকি, আমার টাকা পয়সা নাই। আমি বললাম, ঠিক আছে মা, তাহলে দেন, আমার জন্য দোয়া করে দেন একটু। উনি বললেন, সেটা তো সব সময় করব। পোলাটাকে নিয়ে আসছি, ডাঙ্গর হয়ে গেছে, এখন সে যুদ্ধে যেতে চায়, সে মুক্তি হতে চায়। ছেলেটার দিকে তাকালাম, একটা ছিঁড়া লুঙ্গি, ছোট লুঙ্গি, ছোট লুঙ্গি বুঝেন, কম দামি লুঙ্গি, একটা ফতুয়া পরা, শুকনা ছেলে, খালি পা, ম্যাল নিউট্রিশন আছে। বললাম, মাগো ওকে যুদ্ধে নিয়ে গেলে বিপদ হবে। তো মহিলা বললেন, এ কথা মুখে আইনো না বাবা, ও ভালো মুক্তি হবে। কি জোরে সাঁতার কাটে, কি জোরে দৌড়াতে পারে, রাতের অন্ধকারে গ্রামের রাস্তায় একা হেঁটে যেতে পারে, ভূতে ভয় পায় না, খামদের কেন ভয় পাবে? লজিক। আমি বললাম, মা গো আপনি বাড়িতে কে আছে? বলে, কেউ নাই, বিধবা, মানুষের বাড়িতে কাম করে, হত দরিদ্র, একটা অবলম্বন একটা সন্তান নিয়ে গেলে আমার গুনাহ হবে তাই না? মরে যাবে যুদ্ধে গেলে এই ছেলে। আমি বুঝি তো। বললাম, মাগো ক্ষমা চাচ্ছি, আজকে নিয়ে যান, সামনের বছর যুদ্ধ যদি চলে আমি গ্রাম থেকে নিয়ে যাব তাকে। মহিলা হাউ হাউ কাঁদা শুরু করলেন। কাঁদছেন কেন মা? আল্লাহ গো, আমার আল্লাহ, কি হবে আমার দেশের, আমার মুক্তি বাবা তে শেখের বেটার হুকুম মানে না, শেখের বেটা ভাষণ শুনেছি, তোমাদের যার যা আছে তা নিয়ে যুদ্ধ করতে হবে, আমার টাকা পয়সা ধন দৌলত কিছু না, একটা পোলা আছে তাকে যুদ্ধে দিতে চাই, শেখের বেটার হুকুম সে মানে না, সে মুক্তি বাবা বলে। আল্লাহ গো, শুধু মাথা পিটাচ্ছে। আমি এম্বারাসড হয়ে গেলাম, কি যুদ্ধে আসলাম কিছু বুঝতে পারছি না আমি, এ কোন যুদ্ধ? তারপরে মহিলা কোথায় আসলেন, ছেলেটার মাথায় চুমা দিলেন, একটা দোয়া পড়লেন, আমার হাতে হাত দিয়ে বললেন, তাকে যুদ্ধে নিয়ে যাও, সে দেশ স্বাধীন করবে। আমি যুদ্ধটা জানতাম না। আমার হেলিকপ্টার গানশিপ ট্রেনিং, ট্যাঙ্কের সঙ্গে মহড়া, কামানের সঙ্গে মহড়া, সব নিঃশেষ হয়ে গেল। এটা কি মনের যুদ্ধ? এই মনের যুদ্ধ আমি যুদ্ধ করি নাই। একজন বিধবা মহিলা
মনের জুতো দেখিয়ে গেল আমাকে। সে হাত ধরলাম, নিয়ে গেলাম যুদ্ধে। আমার যুদ্ধের বেশি সফলতা নাই, একটা সফলতা, ছেলেটাকে যুদ্ধের পরে সুরক্ষিত মায়ের হাতে ফেরত দিয়েছিলাম। এটাই হতো কথাটা। আমরা বীরত্বের কথা বলি, অবদানের কথা বলি না। এই মনের যুদ্ধে মহিলারা আমাদের থেকে অনেক এগিয়ে ছিল। এখন আমি চলে আসি একটা ঘটনায়। কাশিয়াবাড়ি গ্রাম, পলাশবাড়ি উপজেলা, গাইবান্ধা ডিস্ট্রিক্ট। ঘটনা হয়েছিল কবে? 1971 সনে 26শে অগস্টে। গ্রামটা ঘেরাও করলো পাকিস্তানি সৈন্যরা। তারপরে কি হলো? তাদেরকে ঘেরাও করে আটকিয়ে ফেলা হলো। রাজাকার কমান্ডার, পাকিস্তান সৈন্য আল বদর একত্রে ঢুকলো। 169 লোককে টানে হেঁচড়ে বের করে আনলো। টানতে টানতে গ্রাম থেকে বেশ দূরে নিয়ে গেল। সেখানে ছিল একটা গোল পুকুর। একটা গোল পুকুর, চারিদিকে গাঢ় সবুজ ভাগ, আবহমান বাংলার প্রকৃতি। পুকুরে দাঁড় করানো হলো দুটো লাইন করে 169 লোক। মেজর সাহেব নাম দেন গাড়ির থেকে। তারা বলে বলে মারতো। বলল, আমার নাম মেজর আব্দুর রহমান, এই পাঞ্জাব রেজিমেন্টের কোম্পানি কমান্ডার। আমি এই গ্রামের সমস্ত লোককে মৃত্যুদণ্ড দিয়ে দিলাম, কিন্তু তোমাদেরকে আমি গুলি করে মারবো না। গুলি মুক্তির জন্য ব্যবহার করব। তোমাদের মরতে হবে, প্রস্তুত হয়ে নাও। কি দোষ আমাদের? তোমাদের সন্তানদের যুদ্ধে পাঠিয়েছো, মুক্তিদের তোমরা সহযোগিতা করো, সব তথ্য আছে, তোমাদের মরতে হবে। তোমাদের মেরে ফেললে আশেপাশে গ্রামের লোকটা ভয় পাবে, আর মুক্তির সাহায্য করবে না। এইটাই ছিল বিষয়টা। তখন তার একটু পরে দেখলো একটা বিভীষিক দৃশ্য। হানিফ মৌলানা, রমজান কসাই, উনি মৌলানা না, আল শাস বাহিনীর অধিনায়ক, মার্চ করে আসছে, প্রত্যেকের বড় বড় ছুরি। লোকগুলো পুকুর পাড়ে ছুরির শান দিচ্ছে। লোকগুলো অনুরোধ করলো, মেজর সাহেব আমাদের গুলি করে মেরে ফেলুন, পশুর মতো জবাই করেন না, বড় কষ্ট হবে, আমরা তো মানুষ, আপনিও মানুষ, জবাই করেন না। মেজর সাহেব বললেন, সেটা তোমার সিদ্ধান্ত না, রমজান কসাই কাজ শুরু করে দাও। আমি কল্প কাহিনী বলি না। এক এক করে টেনে আনছে, গলা কেটে ফেলে পুকুরে ফেলে দিচ্ছে। পুকুরের রক্ত লাল হয়ে যাচ্ছে। সেই গ্রামে আমার বন্ধু সগির আলী বেঁচে গেছিল। বলল, স্যার, আমার সামনে আমার বাবা আমার ভাইটাকে জবাই করলো। বাবাটা বৃদ্ধ ছিল, আওয়াজ করতে পারলো না। ভাইটা তাগড়া জোয়ান ছিল, 27 বছর, গলা কাটার সময় ভীষণ চিৎকার করছিল। আরেক রাজাকার তার পেটটাও কেটে ফেললো। সে বলল, স্যার, মানুষ যে কত করুণ ভাবে চিৎকার করে, কোরবানির পশু সেরকম করতে পারে না। আকাশে বাতাসে চিৎকারের প্রতিধ্বনি হচ্ছে, আমি কি করব বুঝতে পারছি না। আমার সময় চলে আসছে। হঠাৎ করে দেখলাম, মনে হলো আকাশ কেঁদে দিল, বাতাস কেঁদে দিল, ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। তাড়াতাড়ি জবাই করছে। এক রাজা এসে আমাকে লাথি মারলো, পুকুর পাড়ে পড়ে গেলাম। ছুরি নিয়ে আসলো, ঘুরে গেলাম। তারপরে জ্ঞান হারালাম। যখন জ্ঞান আসলো, দেখলাম আমি বেঁচে আছি। নাকের উপরে কচুরি পানা ছিল, নিচে এগুলি কি? সব মৃতদেহ আমার ভাই ব্রাদারদের। আর কচুরি পানা নিঃশ্বাস নিতে পারছি। গলাটা কিছুটা কাটা হয়েছে, গামছা দিয়ে জোর করে বাঁধলাম, শক্ত মানুষ তিনি। তারপরে মৃতদেহের উপর দিয়ে উকি মেরে দেখলাম কেউ নাই। দিন আছে তখনও। আমি আস্তে আস্তে বের হলাম, পুকুর থেকে কেউ নাই। বাঁচার বড় ইচ্ছা হলো, জঙ্গলে যেতে হবে, একটা উঁচু জমি পার হতে হবে, পাশে গ্রামে গেলে সাহায্য পাবো। উঁচু জমিতে উঠলাম, শেষ পর্যন্ত গল্পি করে তাকালাম। কি দেখলেন সগির আলী? আমাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কেঁদে সগির আলী বলল, চোখের সামনে শুধু আমার বাংলাদেশ দেখলাম। সগির আলী, কোথায় তোমার বাংলাদেশ? গলা কাটে পুকুরে পড়ে আছে, তুমি একমাত্র পেয়ে, তোমার বাংলাদেশ কোথায়? আমাকে হাত ধরে বলল, তুমি মুক্তিযোদ্ধা স্যার, তুমি বাংলাদেশ বুঝো না। সগির আলী বেঁচে গেছিল। পাশে গ্রামে গিয়ে দেখলো পুরুষরা পালিয়েছে, মহিলারা গোপনে আছে। 10 জন মহিলা তাকে ধরলো, একটা খুঁড়ে খুঁড়ে নিয়ে গেল, তার হাত পা চিপে ধরলো। 2 জন মহিলা কাঁথা শুয়ে এনে গলা সেলাই করছে, রক্ত যেন বের না হয়। চেষ্টা করলো, জ্ঞান হারালো। তার যখন জ্ঞান আসলো, দেখলো গলার মধ্যে পিঁপড়া পোটা ঢুকে গেছে। খুব জ্বর, মরে যাবে। রাতের অন্ধকারে মহিলারা তাকে গোপন নৌকা দিয়ে নদীর ওই পারে ডাক্তারের কাছে নিয়ে গেল। ডাক্তার ড্রেসিং করলো, ওষুধ দিল। মহিলাদের বললো, তোমরা বাড়ি চলে যাও। 5 জন মাঝিকে বলল, তোমাকে পাঠিয়ে দিলাম আমরা, মাসিমপুর হাসপাতালে নিয়ে যাও। ভারতে, বাংলাদেশ হাসপাতালে নিও না, সেখানে রাজাকাররা ঘুরে বেড়ায়, তাকে মেরে ফেলবে। নৌকা
অতিক্রম করলো সীমান্ত, মাসিমপুর হসপিটাল নিল। সেইখানে একটা বিছানায় আমি পড়েছিলাম আহত হয়ে। আমার বিছানার পাশে এসে সগির আলী তার বাংলাদেশের গল্প বলেছিল। কি গল্প বলেছিল! আমার তো আহতটা খুব সামান্য ছিল, কিন্তু স্পিরিট ছিল তখনও। সগির আলী আমাকে তার বাংলাদেশের গল্প বলেছিল। সেই গল্পটা এখন দেখাবো। চারিদিকে গাঢ় সবুজ ঘাস, আবহমান বাংলার ঘাস, মধ্যে একটা গোল পুকুর। পুকুরে আর কিছুই ছিল না, বাঙালি রক্ত ছিল। সেটাই ছিল সগির আলীর বাংলাদেশ। কেন দেখেছিল এটা বুঝেছিলাম আমি, আপনারা রাজি হবেন। 80% মুক্তিযোদ্ধা গ্রামের কৃষকের সন্তান, 80% নির্যাতন নারী কৃষকের নারী। এই কৃষক না দাঁড়ালে মুক্তিযুদ্ধ বিফল হতো। তারা কিন্তু পতাকা দেখতে পারতো না, প্রকৃতি ভালোবাসতো। গাঢ় সবুজ ঘাস এবং গোল পুকুর রক্তমাখা নিয়ে দেখেছিল তারা বাংলাদেশ। এখানে শেষ হয়ে গেলে ভালো ছিল। 3 বছর আগে গেছিলাম দিনাজপুরে। সগিলে টেলিফোন করে বলল, দেখতে আসবেন স্যার, জরুরি কথা ছিল। অসুস্থ সগির আলী, বয়স হয়েছে অনেক। আমার হাত ধরে বলল, তারা আমার বাংলাদেশকে বন্ধ নষ্ট করতে চায়। সগির আলী, কি তাত্ত্বিক কথা বলছো! গোলপুকুরে চলে যান। গোলপুকুরে গিয়ে বুকটা ধরফর করে উঠলো। গোলপুকুরটা দেখছি না, গাঢ় সবুজ ঘাস নাই, উঠিয়ে দিয়েছে। কে বা কারা বুঝে দিয়েছে পুরা পুকুরটা। কয়েকটা ছেলে ভলিবল খেলছে দূরে। কে করলো কুকিরটি? তারা বলল, জানি না স্যার, ভূমিদস্যু মাস্তানরা মনে হয় করেছে। সগিরুল্লি কি বলার চেষ্টা করেছিল? 71-এর বাংলাদেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ, আপনার আমার পিতামাতার কষ্টে অর্জিত স্বাধীন বাংলাদেশ আজকে কিছু লোকে কুড়ে কুড়ে খাচ্ছে। সমাজে নির্যাতন করছে, নারী নির্যাতন করছে, শিশু হত্যা করছে। মুক্তি চেতনার বিরুদ্ধে পাকিস্তানি মানসিকতা, দুর্নীতি করছে, স্বজনপ্রীতি করছে, মুক্তিযুদ্ধের চেতনা বদলিয়ে দেওয়ার চেষ্টা করছে। সগির আলী ভয় পেয়ে গেছে। আমি তো মুক্তিযোদ্ধা, আমি তো ভয় পেতে পারি না, কারণ আমার তো মুক্তিযোদ্ধা 1000 বছরের। আমার পরবর্তী মুক্তিযোদ্ধা যারা নতুন প্রজন্ম, তারা তারা আমাদের বিফল কার্যগুলি সফল করবেন, অসমাপ্ত কাজগুলি সম্পন্ন করবেন। আপনারা না পারলেও আমার কোনো ভয় নাই। আপনাদের সন্তানেরা তাদের সন্তানেরা একত্রে একা দাঁড়িয়ে একটা সুন্দর দেশ গড়ে তুলবেন। মনে রাখবেন, আমেরিকান ফার্নিং ফাদার্সরা 400 বছর সংগ্রাম করার পরে একটা সুন্দর দেশ গড়ে তুলেছেন। সেই দেশের অপেক্ষায় আছি। সেই দেশ আপনারা গড়বেন তা আপনার সন্তানরা, আমি জানি না। একটা প্রজন্ম দাঁড়িয়ে গেলে একটা জাতি দাঁড়িয়ে যায়। আমাদের প্রজন্ম সত্য দাঁড়িয়েছিল 71-এ, যুদ্ধের পরে দাঁড়াতে পারে নাই। আমাদের ফেলিউর হয়েছে, মানতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে। কিন্তু আপনাদের প্রজন্ম দাঁড়িয়ে যাবে, আপনার সন্তানেরা রবে দুধে ভাতে, আপনার সন্তান দাঁড়িয়ে যাবে, একটা সুন্দর দেশ গড়ে তুলবে, আমি নিশ্চিত। পরিশেষে বলতে চাই, চলুন আমরা চেতনা জাগ্রত করি, বিবেককে জাগ্রত করি, ঘুমন্ত আত্মাকে জাগ্রত করি এবং ইতিহাসের মুখোমুখি হই। ইতিহাস হচ্ছে বঙ্গবন্ধুর ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস, লাখো শহীদের ইতিহাস, নারী নির্যাতনের ইতিহাস, শিশু হত্যার ইতিহাস, আপনার আমার পিতামাতার কষ্টে অর্জিত স্বাধীনতার ইতিহাস। ইতিহাস সংরক্ষণে সবাই মিলে একটা ভালো দেশ করে তুলি। এদেশের জন্য 71-এ প্রাণ দিয়েছে কত নারী, কত পুরুষ, কত শিশু। 71-এর জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শ্রোতৃমণ্ডলী, আমরা দীর্ঘক্ষণ ধরে আমাদের আজকের একক বক্তা তার কাছ থেকে মন্ত্রমুগ্ধের মতো পিনপতন নিরবতায় রক্তস্নাত 71-এর অনেক অজানা তথ্যে তৃপ্ত হলাম। কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির বীর প্রতীক মহোদয়কে আমাদের পক্ষ থেকে অশেষ অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আমরা এখন সভাপতি মহোদয়ের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনবো। আমাদের আজকের অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন বাংলা একাডেমির সুযোগ্য মহাপরিচালক জাতিসত্তার কবি মোহাম্মদ নুরুল হুদা মহোদয়। শুভ সময়। জাতীয় গণহত্যা দিবস বা বাঙালি গণহত্যা স্মরণ দিবস উপলক্ষে আয়োজিত
বাংলা একাডেমির এই অনুষ্ঠানের সম্মানিত একক বক্তা, বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত কাজী সাজ্জাদ আলী জহির, বীর প্রতীক, বাংলা একাডেমির সচিব জনাব নওয়াব আলী এবং বাংলা একাডেমির সম্মানিত কর্মকর্তা কর্মচারী এবং সুধীবৃন্দ, শুরুতেই আমি আপনাদেরকে স্বাধীনতার মাসের এবং ভাষার মাসের রক্তিম শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘক্ষণ ধরে আপনারা কথা শুনেছেন। আমার মনে হয় মুজাফফর শকরিতুল্লাহ কিংবা যাদের নাম আমি এখন জানতে পারছি না লেখক হিসেবে, তাদের মধ্যে কেউ কেউ হঠাৎ একটা মিড নাইট চিলড্রেন লিখে ফেলবেন। আজকের এই যে বর্ণনা আমরা সাজ্জাদ আলী জহিরের কাছ থেকে পেলাম, আনুপূর্বিক বর্ণনা, আমি মাঝে মাঝে তাকাচ্ছিলাম লিখিত ভাষণ দিচ্ছেন কিনা। না, লিখিত নয়। বুঝতে পারছি এটা তার বুকে লিখিত, মুখে লিখিত, স্মৃতিতে লিখিত, তিনি বলে যাচ্ছেন। এটা কাহিনী। মিড নাইট চিলড্রেন কারা পড়েছেন আমি জানি না, যদি পড়ে থাকেন ইংরেজিতে খুবই ভালো, বাংলায় হলেও হবে। কেন বলছি? এই জন্য, এই যে উপমহাদেশ, এই উপমহাদেশের এই যে স্বাধীনতা, ওই যে পাকিস্তানি পলিটিশিয়ানদের যে ইয়ে কারবার এবং এসব মিলিয়ে এই ধরনের একটা লেখা তিনি লিখেছেন। আর আজকে যে ইতিহাসটি তিনি বললেন, ইতিহাস ছিল কি জাতীয় গণহত্যা সম্পর্কে কিছু বলা, কিভাবে এই গণহত্যাটা হয়েছিল তার প্রেক্ষাপট ইত্যাদি বলা, এবং এই গণহত্যা যে এখনো পর্যন্ত সারা পৃথিবীতে আন্তর্জাতিকভাবে জাতিসংঘ কর্তৃক স্বীকৃত হয়নি, সে স্বীকার করানোর জন্য আমরা চেষ্টা করছি। এগুলো কথা বলা যেতে পারতো, বলা যেতে পারতো, তিনি বলতে পারতেন। আমরা যেমন জানি, এই তো, আমি না জানলেও আপনারা যদি নেটে যান দেখবেন জেনোসাইড ওয়াচ কিংবা ল্যাম্পকিন ইনস্টিটিউট ফর জেনোসাইড প্রিভেনশন, এরা স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের এই জেনোসাইডকে, কিন্তু মানে গণহত্যাকে স্বীকৃতি দিয়েছে, কিন্তু বাকিরা দেশ স্বীকৃতি দেয়নি। কিন্তু স্বীকৃতি দিতে হলে কি ঘটেছিল সেটা যদি আমরা আজকে কোনো ওই যে উপর থেকে যারা ধরে রাখে আর কি, সেই ধরে রাখা সেটা যদি দেখাতে পারতাম, তাহলে আমরা বুঝতে পারতাম যে আসলে কি হয়েছিল। আজকে কিছুটা এই বর্ণনার ভিতর আমি দেখেছি। কেননা আমি দেখেছি এই কারণে, আমি স্মৃতির মধ্যে ডুবে গিয়েছিলাম। আমি যখন তিনি বললেন ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কথা, তখনই আমি চমকে উঠলাম। ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, সে তো ইয়ে থেকে গেছে, কোথায়? ওই যে মধুর ক্যান্টিন, মধুর ক্যান্টিনে আমার সঙ্গে চা খাওয়া যুবক ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর যুদ্ধ করেছিল এবং যুদ্ধে জিতেছিল, শহীদ হয়েছে। দেখতে পাচ্ছি আশফাকুজ্জামান সামাদ বীরুত্তম এবং আফতাব কাদের, এরা সবাই বয়সে একেবারে আমার 1939, কেউ 48, কেউ 47, উনি নিজে 1951। তার অর্থ একই সময়ের একই জিনিস আমরা কেউ দেখেছি, কেউ শুনেছি, কেউ আন্দাজ করেছি। আর ইনি যিনি কথা বললেন আজকে, তিনি কি? তিনি বীরুত্তম। বীরশ্রেষ্ঠ নন কেন? এখনো জীবিত আছেন। জীবিত কাউকে বোধহয় বীরশ্রেষ্ঠ দেয়া হয়নি। তিনি যুদ্ধ করেছেন। কি যুদ্ধ আপনারা শুনেছেন, সেই যুদ্ধের কাহিনী। এবং শেষ পর্যন্ত আপনারা ওই যে শেষ যে গ্রামের কথা কথা তিনি বললেন, কাশীপুর, কাশীপুর তো কাশিয়াবাড়ি, কাশিয়াবাড়ি গ্রামের কথা বললেন, যে গ্রামে এসে বাংলাদেশের মুক্তিযুদ্ধের গণহত্যার একেবারে শেষ বক্তব্যটা তিনি প্রতীকী হিসাবে দিলেন। শুধুমাত্র কাশিয়াবাড়ি নিয়ে একটা পৃথিবীর শ্রেষ্ঠ গল্প হতে পারে, যদি তাই হয় তাহলে সেটাই হবে সবচেয়ে বড় ডকুমেন্ট। এবং আমাদের সৌভাগ্য হচ্ছে, আমি এদিক সেদিক কথা বলবো, আমি সবসময় তাই বলি, আমাদের মাঝে এখনো এই ধরনের একটি জীবন্ত ইতিহাস কথক আমাদের ভিতর আছে। তিনি কোন কথক? তিনি কিন্তু মুক্তিযোদ্ধা। কোথায় মুক্তিযুদ্ধ করেছেন? ইয়ের শত্রুর ভিতর তিনি ছিলেন, শত্রু বাহিনীর যোদ্ধা ছিলেন, পাকিস্তানের যোদ্ধা ছিলেন। সেই পাকিস্তানের যোদ্ধা তিনি পক্ষ পরিবর্তন করে মুক্তিযুদ্ধের সঙ্গে চলে এলেন। কেননা তিনি নিজের পক্ষে থাকলেন। নিজের পক্ষ মানে শেখ মুজিবের পক্ষ, শেখ মুজিবের পক্ষ মানে বাঙালির পক্ষ, বাঙালির স্বাধীনতার যে পক্ষ, সেই মুক্তিযুদ্ধের পক্ষ।
এবং তিনি এই যে গণহত্যার কথা বলতে গিয়ে শুধুমাত্র আমাদের গণহত্যার কথা না, তার আগে ওই পাকিস্তান নামক যে দেশটি ছিল সেই দেশের ভিতর আরো দুটি গণহত্যার আভাসটা তিনি দিয়েছেন। আমরা জানি একইভাবে এই ঘটনাটি ঘটেছে। কাজেই এই জাতীয় গণহত্যা দিবসে আজকে আমরা যখন বাংলা একাডেমিতে এই ইয়েটা করছি, আমার মনে হচ্ছে এটা আমার জানা মতে আমার বাংলা একাডেমির যে চাকরিতে বয়স 1973 সনের 1 ডিসেম্বর থেকে আমার যে এখানে আমার স্মৃতি, এই স্মৃতিতে আমি এমন কোনো এই ধরনের কোনো সহজ সরল এবং কি বলবো প্রকৃত ঘটনার বর্ণনা কারো মুখ থেকে শুনিনি। যদি এটা লিপিবদ্ধ করে তাকে তাহলে আমার মনে হয় এটাকে আবার লিপিবদ্ধ করতে হবে, আমাদের ধরা আছে। লিপিবদ্ধ করার পর এই থেকে আরো অনেক কিছু বেরিয়ে আসতে পারে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই বক্তাকে, যিনি স্মৃতিকে এত বছর পর্যন্ত 70 পার হয়ে গেছে তার, কিন্তু 74-75-এর দিকে চলে যাচ্ছে, এখনো স্মৃতি কিন্তু সবটাই অটুট। কিন্তু ইয়ের নাম পর্যন্ত, এই যে আমি বারবার তার লেখা তিনি যা বলেছেন তার দিকে নাম তো বোধহয় সগির আলী নাকি, সগির আলী, আমরা নাম ভুলে যাচ্ছি, কিছুক্ষণ পড়ার পর আসবে সগির আলী। সগির আলীকে অজানা অজানা আমাদের যে পরিবারের যাদের কথা বলেছেন, গণমানুষ, গণবাঙালি, অর্থাৎ কৃষক পরিবার, কৃষক পরিবারই যে যুদ্ধটা করেছে, তারা যে তাদেরকে ইয়ে করা হয়নি, ছুরি দিয়ে গলা কেটে, পশুকে কিভাবে গলা কেটে হত্যা করা হয়, গণহত্যা, এর চেয়ে বড় গণহত্যা তার কোনো উদাহরণ হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন গণহত্যা জাদুঘর হয়েছে। আমার বন্ধু এই যে মুনতাসির মামুন, ঐতিহাসিক যে মুনতাসির মামুনের কথা আমি বলবো, 7ই মার্চে যে 3-4 জন আমরা দাঁড়িয়েছিলাম বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণের সঙ্গে, সেই তার সঙ্গে মুনতাসির মামুন দাঁড়িয়েছিল, একটু দূরে দাঁড়িয়েছিল, কিন্তু দাঁড়িয়েছিল। সেই সময় উনি কোথায় দাঁড়িয়েছিলেন জানি না, কিন্তু উনি কালের ভিতর দাঁড়িয়েছিলেন। আমরা যা স্মরণে রেখেছি তার চেয়ে অনেক বেশি স্মরণ তিনি রেখেছেন। তো এই যুদ্ধ, এই সাক্ষী আমরা আজ থেকে 10 বছর পরে কোনো সাক্ষ্য আমরা পাবো না। আমি কথা যখন শুনছিলাম উনি বারবার বলছিলেন, এবং আমিও ভাবছিলাম তাদের দেরি হয়ে যাচ্ছে ওকে। আমার তো মনে হয় দেরি হয়নি, আমার মনে হয়েছে 3 মিনিট আমি শুনেছি। 3 মিনিট শুনেছি, এক এক মিনিটে তিনি আমাদের জীবনের যে পর্যায়, সেই পর্যায়ের এক একটা অধ্যায় বর্ণনা করেছেন। এই ধরনের অধ্যায় আমরা যদি এইভাবে শুনতে থাকি, আমার মনে হয় আরো 3 ঘন্টা আমরা এখানে শুনতে পারতাম। সচিব মহোদয় আমার দিকে তাকাচ্ছিলেন, আমি তাকিয়ে একটু হেসেছিলাম। কখনো কখনো একটি মুহূর্ত একটি অনন্তের সমান হয়ে যায়। আমরা 3 মুহূর্তে আমাদের যে বাংলা স্বাধীনতা আন্দোলন, সে স্বাধীনতা আন্দোলনের 3টি গুরুত্বপূর্ণ পর্যায়ে আমরা অতিক্রম করে এসেছি। একটা হলো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ। সেই স্বাধীনতা যুদ্ধের আগে বলা হয়েছে, তিনি পরিষ্কার বলছেন, এই সেই শেখ মুজিব যিনি পাকিস্তানের জন্য যুদ্ধ করেছিলেন। বেলুচিরা কিংবা পাঞ্জাবিরা, এরা পাকিস্তান যতটা চায় নাই, বাঙালিরা তার চেয়ে বেশি চেয়েছিল। কেন? বাঙালিরা তখন এই বাংলাদেশ দেশকে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চেয়েছিল। সেটা পায়নি বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের অধিকারের জন্য বাঙালির অধিকারের কথা বলেছিলেন। তারপর যুদ্ধ শুরু হয়েছিল। এই তো তো মানুষ পাল্টায়, স্মৃতি পাল্টায়, এবং ইতিহাস এইভাবে, বাঙালির ইতিহাস যে 1000 বছরের ইতিহাস বলি আমরা, তা নয়। বাঙালির ইতিহাস 7000 বছরের ইতিহাসে বিবর্তিত হচ্ছে। একজন কথককে, উপন্যাসকে, একজন গল্পকারকে, একজন কবিকেও বলতে পারি যিনি মহাকাব্য লিখবেন। আমার সেই ক্ষমতা নাই, কেউ লিখতে পারলে ভালো। তারা যদি বাংলাদেশের এই যে যুদ্ধকে, এই কিংবদন্তিকে, এই এই সত্যিকারের ঘটনাকে ধরে রাখতে চায়, তাহলে সৃষ্টিশীল ইতিহাস এইভাবে তৈরি হতে পারে, এবং এই মাধ্যমেই একটি মহাকাব্য, সত্যিকারের মহাকাব্য হতে পারে। আমরা যেগুলো করি প্রাইমারি এপিক না, সব সেকেন্ডারি এপিক, দ্বিতীয় এপিক আর কি। শোনা কথা থেকে বলি, দেখা কথা থেকে কেউ যদি লিখতে পারে, তাহলে আর সেই মহাকাব্যের, আমি বলবো মহাকথনের একটি নমুনা মাত্র আজকে আমরা সাজ্জাদ আলী জহিরের কাছ থেকে পেলাম, যিনি স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত। আজকেই বাংলাদেশের সর্বশেষ পর্যায়ে স্বাধীনতা পুরস্কার দেওয়া হচ্ছে। মনে হচ্ছে আজকে আমরা তাকে আরেকবার বাংলা একাডেমির পক্ষ থেকে এই স্বাধীনতা পুরস্কারটি দিতে পারি, অন্তত এইটুকু। তিনি যে 3টি বই দেখিয়েছেন, এবং সেই বইতে যাদের কথা বলেছে, ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, আশফাকুস সামাদ বীরুত্তম, আফতাব কাদের বীরুত্তম, এই দুজনের ভিতর একেবারে সরাসরি আমার বন্ধু মহিউদ্দিন জাহাঙ্গীর। আমি আমার পক্ষ থেকে, তার পক্ষ থেকে, আপনাদের সকলের পক্ষ থেকে তাদের জন্য মনুমেন্টাল কিছু করা, স্মারক তৈরি করার জন্য আমি নিজের পক্ষ থেকে প্রস্তাব করছি, বাংলা একাডেমির পক্ষ থেকে প্রস্তাব করছি, এই আমাদের যে বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের ভিতর। কারণ আমাদের মুক্তিযুদ্ধ শুরু
শুরু হয়েছে কিন্তু এই বিশ্ববিদ্যালয় থেকে, এবং সবচেয়ে বেশি নিগৃহীত হয়েছে এই বিশ্ববিদ্যালয়। তিনি এই কথা বলেছেন কিন্তু, ওই যে 25শে মার্চে যা ঘটেছে, তখন আমরা বিশ্ববিদ্যালয়ে এই ছাত্র ছিলাম, আমরা সব দেখেছি, সবাই স্মরণে রাখিনি। তিনি আজকে আমাদের স্মরণকে উস্কে দিলেন। আমি অনুরোধ জানাবো, আমাদের মধ্যে যদি কেউ শুনেও থাকেন এই ধরনের কোনো ঘটনা, এবং পিতার কাছ থেকে শুনে থাকেন, আগের প্রজন্মের কারো কাছ থেকে শুনে থাকেন, আপনারা লিপিবদ্ধ করুন। আমি সবশেষে যে কথাটা বলবো সেটি কিন্তু ওইটা, এই যে কাশিয়াবাড়ি গ্রামের কথা। সেই কাশিয়াবাড়ি গ্রামের পুকুরটি নাই, সেই পুকুরের উপর বাগান করেছে কারা করেছে? যারা এই বাংলাদেশ থেকে, বাংলাদেশ যুদ্ধ করেনি, কিন্তু তারা যুদ্ধ করেনি, তারা কিন্তু এইখানে ধন ফলাতে চায়, ধন ফলিয়ে ফুলকে নান্দনিক সদাচারের জন্য নয়, ফুলকে বিক্রি করে ব্যবসা করার জন্য ইয়ে করে যেতে চায়। শুধু কাশিয়াবাড়ি গ্রাম কেন, আমার তো স্পষ্ট মনে আছে, স্পষ্ট জানি, আমার চাচা ইলিয়াস চাচা, যাকে হত্যা করা হয়েছিল, গলা কেটে হত্যা করা হয়েছিল, তার স্থান কিন্তু কোথায় হত্যা করা হয়েছিল ইয়ে করা যায়নি। কারণ ওই যে সৈকত, কক্সবাজার দরিয়ানগর সৈকতে একটি, আমি নাম বললে ইয়ে হবে, একটি ধর্মীয় প্রতিষ্ঠান ওইখানে করা হয়েছে, এবং করে এমন ভাবে করা হয়েছে, তার ওই যে যেখানে করা হয়েছে সেটা পুকুরকে যেমন শনাক্ত করা যাচ্ছে না, এটা একটি সুন্দর বাগান হয়েছে, ওইটা ওই ধরনের একটি পবিত্র প্রতিষ্ঠান হয়ে গেছে। এইভাবে ইতিহাসকে বিকৃত করা হয়েছে। এটা গণহত্যা নয়, এটা আমি একটা দেশ হত্যা, একটা আমি বলবো একটা জাতি নিধন, মানব নিধন করা হয়েছে। আজকে আমরা মনে হয় সেই বিষয়টি নতুনভাবে নতুনভাবে আমরা বুঝতে শিখলাম, শুনলাম। এটা আমাদের জন্য একটা গর্ব, আমাদের জন্য একটা প্রাপ্তি। বাংলা একাডেমিতে এই ঘটনা যে ঘটেছে, এর ফলে, আর যাই হোক, বাংলা একাডেমিতে যারা চাকরি করে তাদের, আমার মনে হয়, মনের পরিবর্তন, তাদের সবকিছুর পরিবর্তনটাই হবে। তারা কিছুটা সংস্কৃতি ও সদাচার নামে যে কথাটা আমরা মুখে মুখে বলছি, সেই সংস্কৃতি ও সদাচারই আমরা হতে শিখবো, প্রকৃত মুক্তিযোদ্ধা, মানব যোদ্ধা হতে শিখবো। সবশেষে যেটা বলি, আমি যে কথাটা বলি, আমার মনে হয় সেই কথাটি আমি আর কখনো ছাড়বো না। আমাদেরকে যুক্তিযুদ্ধ আগে করতে হবে। মুক্তিযুদ্ধ করার আগে যুক্তিযুদ্ধ, আমাকে বুঝতে হবে কোনটা ভালো, কোনটা খারাপ, কোনটা আমার জন্য প্রয়োজনীয়, কোনটা আমার জন্য প্রয়োজন নয়, কোনটা মানুষের জন্য প্রয়োজনীয়, কোনটা মানুষের জন্য প্রয়োজন নয়। গলা কাটাটা মানুষের জন্য প্রয়োজন নয়, অবশ্যই প্রয়োজন নয়। গণহত্যা করাটা মানুষের জন্য কখনো প্রয়োজন হতে পারে না। আমি যদি তাকে না পারি, আমার বুদ্ধি দিয়ে, আমার যুক্তি দিয়ে তাকে আমি সরিয়ে দেব, এর বাইরে তার কিছু হতেই পারে না। কাজেই এই বার্তা, এই বাণী আজকে আমরা এখান থেকে পেলাম, এবং আজকের আমাদের বক্তা সেই বাণীটি আমাদের মাঝে আবার নতুন ভাবে তিনি শিখায়িত করে দিলেন। এই জন্য তাকে শ্রদ্ধা জানাচ্ছি, এবং আমার বক্তব্য আমি এখানেই শেষ করে দিচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সবশেষে যার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি, তিনি সর্বকালের প্রভৃত বাঙালি, শ্রেষ্ঠ বাঙালি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের জাতির পিতা, বঙ্গমাতা শেখ ফজিলতুন্নেসা মুজিব থেকে শুরু করে সকল বাঙালি সৈনিক, যোদ্ধা, ভাষা যোদ্ধা যারা, এবং যারা সদাচারী, তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ এবং সৃষ্টিশীলতা চিরজীবী হোক। উনিশশো একাত্তরের কাল রাতে সংগঠিত ভয়াবহ গণহত্যা আন্তর্জাতিক স্বীকৃতি পাবে, আমরা এই আশা রাখি। সুধীমণ্ডলী, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে, আমাদের আজকের সময়তে একক বক্তাকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আলোচনা অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকবেন। শুভ সময়।